আচ্ছা, অশোক রয় জিজ্ঞেস করছে গত ক্লাসটা আমি করতে পাইনি, আজকের ক্লাস কি করতে পারবো? হ্যাঁ, লাইভে তুমি অ্যাটেন্ড থাকো, বাট লাইভ শেষে সাথে সাথে আগের ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে আগের দিন মানে হচ্ছে কালকে আলহামদুলিল্লাহ আমরা একটা বড় ক্লাস নিছি, 2.5 ঘন্টার ক্লাস। বড় ক্লাস নিতে না আমার অনেক ভালো লাগে, বুঝছো, সময় স্বল্পতা সবকিছুর জন্য নিতে পারি না। বাট বড় ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাসগুলো আমার কাছে খুব ক্লোজ টু হার্ট। আচ্ছা, তো দেখো বিষয়টা হচ্ছে আমরা কি পড়ছিলাম লাস্ট ক্লাসে? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে অ্যারোমেটিক যোগের অনেক কিছু পড়ে ফেলছি আমরা। প্রায় হচ্ছে 19 পেজ পড়ছি। অ্যারোমেটিক যৌগ কি, অ্যারোমেটিক যৌগ বলার জন্য যে আমাদের হ্যাকেল নিয়ম আছে, সেই হ্যাকেল নিয়মটা আমরা পড়েছি। এরপর আমরা হচ্ছে অ্যারোমেটিক যৌগের হচ্ছে যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা যে আছে, সংযোজন বিক্রিয়া দেখায় যে তারা বেনজিন প্রস্তুতি শিখেছি আমরা। বেনজিন প্রস্তুতির পর হচ্ছে যে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি, বেনজিনের মধ্যে সঞ্চয়শীল পাই ইলেকট্রন থাকা বিশেষ ধরনের অসম্পৃক্ততার রিলেটেড কথা দেখেছি। বেনজিনের সংযোজন বিক্রিয়া, শনাক্তকরণ বিক্রিয়া আমাদের কি কি আছে, হাইড্রোজেন ক্লোরিন সংযোজন ও ওজোন সংযোজন, সেটা দেখছি। তারপর হচ্ছে যে আমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে নাইট্রেশন, ক্লোরিনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন দেখেছি। আমাদের বাকি আছে হচ্ছে জৈব যৌগের সালফোনেশন। আমাকে একটু জানাবা যে হচ্ছে যে ভয়েসটা ঠিক আছে কিনা এবং হচ্ছে ব্রাইটনেসটা ঠিক আছে কিনা, আপ ডাউন করছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমরা মুভ অন করব, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে দেখো যে আমাদের হচ্ছে আমরা আসো যে এখন বেনজিনের সালফোনেশন জিনিসটা আমরা হচ্ছে শিখবো। বেনজিনের কি শিখবো? সালফোনেশন। নর্মালি বেনজিনের সালফোনেশনটা একটু ভিন্ন। নর্মালি হচ্ছে যে বেনজিনের সালফোনেশনটা একটু ভিন্ন, বেনজিনের বাকি জিনিসগুলোর মতো না, সালফোনেশনের মধ্যে একটু ভিন্নতা পাওয়া যায়। তো চলো আমরা বেনজিনের সালফোনেশনটা হচ্ছে যে একটু দেখি, আমি একটু বের করে নিই। মানে সালফোনেশন হচ্ছে যে সালফোনেশন না, মানে এই টপিকটা আমি একটু বই থেকে বের করে নিই, কই যে আছে বইয়ের মধ্যে। হুম 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 হুম, পাইছি। আচ্ছা, আসো। তাহলে হচ্ছে বেনজিনের সালফোনেশন। বেনজিনের সালফোনেশন, বেনজিনের কি সালফোনেশন? বেনজিনের সালফোনেশনটা খুব ইন্টারেস্টিং। বেনজিনের সালফোনেশন, বেনজিনের সালফোনেশন এটা একটু বোঝার আছে, মজা লাগবে তোমাদের বেনজিনের সালফোনেশন পড়ে। বেনজিনের সালফোনেশন পরীক্ষার মধ্যে কিন্তু আসে, এটা কিন্তু একটু ভিন্ন। সালফোনেশন, সালফোনেশন, বেনজিনের সালফোনেশন এটা কিন্তু একটু ভিন্ন আছে, একটু ভিন্ন আছে। বেনজিনের সালফোনেশনটা একটু ভিন্নতা আছে। দেখো বেনজিনের সালফোনেশন যে আছে, বেনজিনের সালফোনেশনের মধ্যে আমরা কি কি কথাবার্তা পাই, বা বেনজিনের সালফোনেশনের মধ্যে আমরা নোটেড বা রিমার্কস রাখবো কি কি। প্রথম কথা হচ্ছে বেনজিনের সালফোনেশন যে আমাদের বিষয়টা রয়েছে এখানে বলতে আসলে কি বোঝায়? বেনজিনের সাথে সালফোনিক অ্যাসিড গ্রুপ যুক্ত হবে। সালফোনিক মূলক কি? সালফোনিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিড মূলক। তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড মূলক কি? তাহলে এখানে আমাদের বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, এই যে আমাদের বেনজিন আছে, বেনজিন, এই যে বেনজিন আছে, এই বেনজিনের সাথে আমরা সালফুরিক অ্যাসিড যুক্ত করব। এখানে আসলে আমাদের কোনো প্রভাবক দরকার হয় না, 2 অণু সালফুরিক অ্যাসিড আমাদের এই বিক্রিয়াটা করে দিতে পারে। কোনো প্রভাবক আমাদের এখানে রাখলেও চলে, কোনো প্রভাবক না রাখলেও চলে। আমরা হচ্ছে প্রভাবক ছাড়াই হচ্ছে যে এই বিক্রিয়াটা দেখাই, ঠিক আছে? আমাদের প্রভাবকের দরকার নেই। অনেক সময় অনেক জায়গায় প্রভাবকের কথা বললে সেখানে সালফার ট্রাই অক্সাইডটাকে প্রভাবক হিসাবে ব্যবহার করে। আমি হচ্ছে প্রভাবক দিতেই রাজি নেই। জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের তৈরি হয় হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড মূলক। এই বেনজিন বলয়ের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেখানে হচ্ছে আমাদের SO3H, তাহলে হচ্ছে আমাদের SO3H, SO3H প্লাস হচ্ছে যে আমাদের SO3H প্লাস পানি তৈরি হয়, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম হচ্ছে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক
অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে হচ্ছে খেয়াল করে দেখো বেনজিনের সালফোনেশন হচ্ছে বেনজিনের সাথে সালফুরিক অ্যাসিড যদি যুক্ত করি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড এবং পানি তৈরি হবে, বেনজিন সালফোনিক অ্যাসিড ও পানি তৈরি হবে। এখন এখানে ধাপগুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের স্টেপগুলো। প্রথম ধাপ আমাদের কি, প্রথম ধাপ কি কি ধাপ আমাদের রয়েছে, কি কি স্টেপ আমাদের রয়েছে খেয়াল করে দেখি আমরা। প্রথম ধাপ যে আছে, প্রথম ধাপটা হচ্ছে আমাদের এই যে স্টেপগুলো আমরা শিখবো। প্রথমে দুইটা সালফুরিক অ্যাসিড এই জায়গায় ক্রিয়া করবে। সালফুরিক অ্যাসিডটাকে আমরা একটু হচ্ছে 2 অণু সালফুরিক অ্যাসিডের ক্রিয়াতে আমাদের কিছু জিনিস তৈরি হবে। আমি আগে লেখা ফেলি কি কি জিনিস তৈরি হবে। H2SO4 প্লাস H2SO4 2 অণু সালফুরিক অ্যাসিড আমাদের একসাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের তৈরি করবে হচ্ছে যে আমাদের SO3, তারপর তৈরি করবে হচ্ছে H+, তারপর তৈরি করবে HSO4 মাইনাস, HSO4 মাইনাস তৈরি করবে। ঠিক আছে, এখন আসলে দেখো যে এখানে কিভাবে তৈরি হয়। আমি তোমাকে যদি দেখাই সালফুরিক অ্যাসিডের সালফারের মানে সালফুরিক অ্যাসিডের গঠনটা কিভাবে তোমরা জানো। সালফুরিক অ্যাসিডের গঠন এই যে সালফারের সাথে হচ্ছে সালফারের হাত কয়টা হতে পারে, সালফারের হাত হতে পারে 6টা, সালফারের হাত হতে পারে কয়টা, 6টা, 2 8 6, 6টা হাত সালফারের হতে পারে। তাহলে 2 হাত করে 2 অণু অক্সিজেন যুক্ত হলে 4 হাত চলে গেল, আরেক হাতে হচ্ছে OH, আরেক হাতে হচ্ছে OH, তাহলে এটা কি সালফুরিক অ্যাসিড, এটা কি সালফুরিক অ্যাসিড। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে আমরা এভাবে দেখাই যে আরেকটা এই যে আমাদের HSO4, এখানে আমাদের H2SO4, এটাকে আমরা HSO4, ঠিক আছে, তাহলে আমাদের HSO4 মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তো এখন হচ্ছে যে আমাদের এখানে কি গঠন তৈরি হবে বা কি হবে খেয়াল করে দেখো যে এই দুইটা জিনিস আমাদের এই জায়গায় রয়েছে। তো রইলি আমরা সবসময় জানি যে আমাদের হচ্ছে যে এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের মধ্যে যে মুক্তজোর ইলেকট্রন আছে OH এর ভালোবাসা সবসময় H+ এর প্রতি, এটা মনে রাখবা। OH এর ভালোবাসা সবসময় H+ এর প্রতি। H+ যদি আশেপাশে কোথাও থাকে ও নিজেকে আর রেজিস্ট করতে পারে না, বাসা থেকে পলায় বের হয়ে যায়, পলায় বিয়ে করে ফেলে। তাহলে এই এতটুকু হচ্ছে যে আমাদের একসাথে OH এর সাথে আমাদের H+ যুক্ত হয়ে কি তৈরি করবে, আমাদের এখনো পানি তৈরি করবে। OH এর সাথে H+ যুক্ত হয়ে কি তৈরি করবে, আমাদের এখনো পানি তৈরি করবে, H2O তৈরি করবে, H2O তৈরি করবে। কি হবে আমাদের H2O তৈরি হবে, কি তৈরি হবে, H2O তৈরি হইলো। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কি এই জায়গায়, HSO4 মাইনাস বাকি থাকলো, এই HSO4 মাইনাস, এই HSO4 মাইনাস থাকলো। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমাদের পানি চলে গেল, HSO4 মাইনাস চলে গেল, এই জায়গায় কি থাকলো, এই জায়গায় থাকলো হচ্ছে যে আমাদের সালফারের সাথে 2টা অক্সিজেন, আর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা OH দেখতে পাচ্ছি। সালফারের সাথে 2টা অক্সিজেন আর আরেক হাতে OH আছে। ঠিক আছে, এখন এখান থেকে যেহেতু এই OH-টা চলে গেছে, OH-টা কি করবে, এই H+ এর সাথে OH যখন চলে যাবে তো এখান থেকে যতগুলো ইলেকট্রন আছে সব নিয়ে চলে যাবে সে, এই সালফার অক্সিজেন বন্ধনের মধ্যে যে ইলেকট্রন আছে সেগুলো নিয়ে চলে যাবে। সো এই জায়গায় হচ্ছে আমাদের ধনাত্মকতার সৃষ্টি হবে বা ইলেকট্রন স্বল্পতার সৃষ্টি হবে। কেন ইলেকট্রন স্বল্পতার সৃষ্টি হবে, কারণ এই সালফারের একটা হাতে যে OH ছিল, সেই OH এর সাথে সালফারটা যে ইলেকট্রন শেয়ার করছে সেই ইলেকট্রন সহ তুলে নিয়ে চলে গেছে, সেই ইলেকট্রন সহ তুলে নিয়ে কে চলে গেছে, এই OH চলে গেছে। তাহলে হচ্ছে যে আমাদের এখানে কি তৈরি হচ্ছে, এই যে OH মাইনাস আর H+, এটা কি সন্নিবেশ সমযোজী বন্ধন হবে না, OH মাইনাস আর H+, ধনাত্মক ঋণাত্মক চার্জের মধ্যে আমাদের হচ্ছে কি হইতে পারে, তাহলে এটা একটা সমযোজী আমাদের হচ্ছে যে সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, কারণ হচ্ছে H+ এর মধ্যে কোনো ইলেকট্রন নাই আর OH তার নিজের 2টা ইলেকট্রনই H+ এর সাথে শেয়ার করে। তাহলে খেয়াল করে দেখো এই যে আমাদের হচ্ছে এখানে, তাহলে খেয়াল করো এখানে কি আছে, SO3H আছে, SO3H আছে। এখন সালফারের যেহেতু হচ্ছে ইলেকট্রন স্বল্পতা তৈরি হয়েছে, তাহলে হচ্ছে এই OH-টা কি হবে, এই OH যে এই আমাদের OH আছে না, আমাদের হচ্ছে অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে, অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেন হচ্ছে এখানে দিয়ে দিবে এবং এই বন্ধনটা ভেঙে দিবে। অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেন কি করবে, অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেন এখানে দিয়ে একটা ডাবল বন্ড তৈরি করবে এবং OH বন্ধন ভেঙে দিবে। OH বন্ধনও খুব ইজিলি ফ্র্যাগমেন্ট হয়ে যায়, OH বন্ধন খুব তত হচ্ছে স্ট্রং কোনো বন্ধন না। তাহলে এখানে আমাদের হাইড্রোজেনটা বের হয়ে গেল এই থেকে। আর হচ্ছে দেখো সালফারের 2 হাতে 2টা অক্সিজেন ছিল, 2 হাতে 2টা অক্সিজেন ছিল, এখন আরেক হাতে OH ছিল, সেখানেও একটা দ্বিবন্ধন হয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়ে গেছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটা এখানে প্রোডাকশন হয়, এই প্রোডাকশনটাই বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো জিনিস প্রোডাকশন হয়। 2টা সালফারিক অ্যাসিড বিক্রিয়া করব যখন আমরা, 2টা সালফারিক অ্যাসিডের বিক্রিয়া যখন আমরা করব তখন আমাদের হচ্ছে যে কি ঘটনা ঘটবে, এই জায়গায় 2টা সালফারিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে সে জায়গায় হচ্ছে যে আমাদের কি হবে, এখনো পানি তৈরি হবে,
এই যে OH আর H পানি তৈরি হলো, HSO4 মাইনাস তৈরি হলো, তারপর এই SO3H এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে যায়, অক্সিজেন একক বন্ধন দিয়ে যে অক্সিজেন ছিল এটা দ্বিবন্ধন গঠন করে ফেলে, তাহলে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং H+ তৈরি হয়। এই সালফার ট্রাইঅক্সাইড একটা ইলেকট্রোফাইল, সালফার ট্রাইঅক্সাইড একটা ইলেকট্রোফাইল, তোমাদের ইলেকট্রোফাইল পড়াইছিলাম যখন, তখন বলছিলাম লাস্টে 3 যুক্ত সবাই অ্যামোনিয়া এবং PH3 ছাড়া যারা আছে সবাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এখন কেন ইলেকট্রোফাইল খেয়াল করে দেখো, এই যে আমাদের এই সালফারের সাথে তো 3টা অক্সিজেন আছে, সালফারের সাথে কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে। এই অক্সিজেনগুলা কি করবে? এই অক্সিজেনগুলা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, অক্সিজেনগুলা হচ্ছে নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, অক্সিজেনগুলা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে। এই যে অক্সিজেনগুলা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যায়, তাহলে এই জায়গাগুলোয় নেগেটিভ পোল তৈরি হবে, যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নেগেটিভ পোল তৈরি হবে। তাহলে এই সালফারে এখানে কি তৈরি হবে? পজিটিভ পোল তৈরি হবে। সালফারে এখানে কি তৈরি হবে? সালফারে এখানে পজিটিভ পোল তৈরি হবে। সালফারে এখানে কি তৈরি হবে? পজিটিভ পোল তৈরি হবে। তো সালফারে যেহেতু পজিটিভ পোল আছে, তাহলে সে কার প্রতি আকৃষ্ট হবে? নেগেটিভের প্রতি আকৃষ্ট হবে। কেন্দ্রীয় পরমাণুটা যেহেতু পজিটিভ, তাহলে সে নেগেটিভের প্রতি আকৃষ্ট হবে। সো সালফার ট্রাইঅক্সাইড একটা কি হিসেবে আচরণ করে? ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করে, ইলেকট্রোফাইল হিসেবে এরা আচরণ করে, ইলেকট্রোফাইল হিসেবে এরা আচরণ করে, ঠিক আছে, ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করে। আর হচ্ছে আমাদের তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফাইল আমরা খুঁজে পাইলাম। তাহলে এতটুকু বিষয় প্রথম ধাপটা কি একটু বুঝতে পারছো? একটু জটিল বিষয়, বাট তোমার পক্ষে কি বোঝা পসিবল হয়েছে? আমি যেভাবে বুঝাইছি আমার মনে হয় তো বোঝা উচিত, বুঝছো কি না আমাকে একটু কমেন্টে জানো। বুঝতে পারছো? এখন তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইল সেকেন্ড স্টেপে কি হবে? ইলেকট্রোফাইলের সেকেন্ড স্টেপ কি? ইলেকট্রোফাইল হচ্ছে আমাদের বেনজিন বলয়ের প্রতি আকৃষ্ট হবে। আকৃষ্ট আগের মতো যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোই আমাদের ঘটতে থাকবে। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে আমাদের কি হয় যে এই যে আমাদের বেনজিন আছে, এই যে আমাদের বেনজিন আছে, এই বেনজিনের সাথে হচ্ছে যে আমাদের এরা হচ্ছে যে যুক্ত হবে, বেনজিনের সাথে এই SO3 যুক্ত হবে। SO3টা হচ্ছে আমাদের কি? এটা ইলেকট্রোফাইল, বেনজিনের সাথে যখন যুক্ত হবে এই SO3, তো SO3টা আমরা এভাবে একটু ভেঙে দেখাই, ঠিক আছে, ভেঙে দেখাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। সালফারের 3 হাতে 3টা হচ্ছে আমাদের দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন যুক্ত আছে, 3টা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন যুক্ত আছে, SO3। তাহলে হচ্ছে আমাদের এই যে SO3টা বেনজিন বলয়ের সাথে যখন যুক্ত হবে তখন কি হবে? বিষয়টা হচ্ছে সালফার এক হাত দিয়ে, সালফার এই আমাদের যে 3টা বন্ধন ছিল পাই বন্ধন, একটা ভেঙে গিয়ে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, সেটা তো আমরা আগের ক্লাসে বুঝাইছি, সেই ধ্রুব সত্য সিগমা কমপ্লেক্স তৈরি হবে। এক হাতে হচ্ছে যে আমাদের কি হবে? এক হাতে সালফার, এক হাতে সালফার, এক হাতে সালফার আমাদের হচ্ছে মানে হাইড্রোজেনকে অপসারিত করে সেখানে সালফার আসলো। সালফারের 3 হাতে 3টা অক্সিজেন ছিল। এখন সালফারের 3 হাতে 3টা অক্সিজেন যদি হয়, তাহলে সালফারের হাত কয়টা হয়ে যায়? 7টা হয়ে যায়। সালফারে কি 7টা হাত হওয়া সম্ভব? উত্তর হচ্ছে অসম্ভব সালফারের 7টা হাত হওয়া। তো সালফার তাহলে কি করে? একটা হাত অক্সিজেনের সাথে স্যাক্রিফাইস করে, সে হচ্ছে আমাদের এই অর্গানিক কম্পাউন্ডের সাথে যুক্ত হয়। তাহলে এখানে একটা কি তৈরি হচ্ছে? এখানে একটা নেগেটিভ পোল তৈরি হচ্ছে, এখানে একটা নেগেটিভ পোল তৈরি হচ্ছে। একই সাথে এই যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটাও কি হবে? থেকে যাবে, কারণ আমাদের এখানে একটা হাইড্রোজেন আছে। আমরা সিগমা কমপ্লেক্স পড়ে আসছি যে আমাদের হচ্ছে সিগমা কমপ্লেক্স যখন তৈরি হয় যে এই ইলেকট্রোফাইলটা বেনজিন বলয়কে আক্রমণ করে, বেনজিন বলয়কে আক্রমণ করে বেনজিন বলয় যে কোনো একটা পাই বন্ধন ভাঙে, পাই বন্ধন ভেঙে সে জায়গায় সে কি হয়? পাই বন্ধন ভেঙে সে জায়গায় হচ্ছে যে এই ইলেকট্রোফাইলটা যুক্ত হয়ে যায়, তখন আমাদের একটা অস্থায়ী অবস্থা বা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স। এটা কি আমাদের? এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, যেটা আমাদের একটা ধনাত্মক কার্বনিয়াম আয়ন, তার প্রতি ঋণাত্মক কোনো আয়ন আকৃষ্ট হবে। তাহলে তৃতীয় ধাপে আমাদের কি ঘটে? তৃতীয় ধাপে আমাদের যে ঘটনা ঘটে, তৃতীয় ধাপে যে ঘটনা ঘটে সেটা কি? তৃতীয় ধাপে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমাদের এই যে সিগমা কমপ্লেক্স আছে, এই যে আমাদের 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 সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। আর এখানে SO3 মাইনাস কেন তৈরি হলো বুঝতে পারছো বিষয়টা? কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের সালফারের 6টা হাত সম্ভব, একটা হাত তো বেনজিনের সাথে ঢুকে গেল, তাহলে
গেলে যে কোনো একটা অক্সিজেনের একটা হাত ভেঙে যাবে, ভেঙে গেলে কি হবে, এই জায়গাটা ঋণাত্মক পোল তৈরি হবে, একটা কি হবে, ঋণাত্মক পোল তৈরি হবে। অক্সিজেনের এই হাত খালি এবং অক্সিজেন অধিক ঋণাত্মক পরমাণু, সেখানে একটা ঋণাত্মক পোল তৈরি হবে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের SO3 মাইনাস, আর এখানে হাইড্রোজেন। এখন হচ্ছে আমাদের এখানে কি আসছে, HSO4 মাইনাস। HSO4 মাইনাস পাইলে আমরা হাইড্রোজেনটা খেদায় দিব এই জায়গা থেকে, যাও হাইড্রোজেন নিয়ে তুমি ভেঙে যাও। তাহলে হাইড্রোজেন নিয়ে এসে ভেঙে যাচ্ছে যখন আমাদের, তখন তৈরি হচ্ছে আমাদের এই আগের বেনজিন বলয় সুন্দর মতো ফিরে আসছে এবং SO3 মাইনাস আমাদের রয়েছে, প্লাস এখানে H2SO4। এখন এই SO3 মাইনাস যে আছে, এই SO3 মাইনাসের জন্য আমাদের কে আছে, SO3 মাইনাসের জন্য আমাদের সেভিয়ার কে আছে, SO3 মাইনাস, এর জন্য সেভিয়ার আছে হচ্ছে আমাদের H প্লাস। H প্লাস সেভিয়ার বাকি আছে না, দেখো ইলেকট্রোফাইল এখানে বিক্রিয়ায় যুক্ত হয়েছে, HSO4 মাইনাস যুক্ত হয়েছে, H প্লাস বাকি আছে। তাহলে H প্লাস যুক্ত হয়ে আমাদের কি তৈরি হলো, H প্লাস যুক্ত হয়ে আমাদের তৈরি হলো হচ্ছে আমাদের এই SO3H, 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 এটাই হচ্ছে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে নর্মাল সবগুলোর থেকে এটার স্টেপ কিন্তু একটা মানে তৃতীয় ধাপে দুইবার রিঅ্যাকশন হয়, এবং নর্মাল থেকে কিন্তু এটা একটু ব্যতিক্রম। সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হওয়া আমাদের একটু ব্যতিক্রম। তাহলে আমি আবারও বুঝাই, দেখো ঘটনা কি ঘটে, দুইটা সালফোনিক অ্যাসিড যখন একে অপরের সাথে যুক্ত হয়, সেখানে এখনো পানি তৈরি হয়, HSO4 মাইনাস, H প্লাস এবং সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। এতটুকু বিষয় তোমরা আমাকে ইনশিওর করছো, তোমরা বুঝছো। সালফার ট্রাইঅক্সাইড যেহেতু ইলেকট্রোফাইল, বেনজিন বলয়ের হচ্ছে যে আমাদের ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে তার বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়, যে কোনো একটা জায়গায় পাই বন্ধন ভেঙে আমাদের হচ্ছে যুক্ত হয়ে একটা অস্থায়ী ধনাত্মক আয়ন বা আমাদের সিগমা কমপ্লেক্স তৈরি করতেছে। সিগমা কমপ্লেক্সটা হচ্ছে একটা অর্ধ, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি, ওকে। তাহলে হচ্ছে এই যে সিগমা কমপ্লেক্স আছে, সিগমা কমপ্লেক্সটার মধ্যে আমাদের হচ্ছে দুইটা পাই ইলেকট্রন থাকে, তাহলে একটা অর্ধচক্র তৈরি হয়। মানে সিগমা কমপ্লেক্সে যুক্ত হইতে গিয়ে একটা সমস্যা হয়, সালফার ট্রাইঅক্সাইডে তো সালফারের সালফারের সাথে ডাবল বন্ড দিয়ে 3টা অক্সিজেন যুক্ত, বাট যেহেতু সালফার আমাদের বেনজিন বলয়ের সাথে যুক্ত হচ্ছে, সালফারের আর হাত থেকে 5টা, তাহলে ডাবল বন্ড দিয়ে 2টা অক্সিজেন যুক্ত হয়, আরেকটা অক্সিজেন একক বন্ধন দিয়ে যুক্ত হয়। একক বন্ধন দিয়ে অক্সিজেন যুক্ত থাকলে অক্সিজেনের মধ্যে মুক্তযোগী ইলেকট্রনের প্রভাব এটা ঋণাত্মক পোল তৈরি করে, তাহলে SO3 মাইনাস আর H তৈরি হচ্ছে। এই Hটাকে নিতে আমাদের একটা নিউক্লিওফাইল চলে আসে, যেটা যেহেতু এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিওফাইল চলে আসে, সেই H কে নিয়ে চলে যায়, তাহলে SO3 মাইনাস থাকে। এতটুকুর মাঝে কিন্তু আমাদের বাকি বিক্রিয়াগুলো শেষ হয়ে গেছে। এখন এখানে SO3 মাইনাসের সাথে আমরা ওই H প্লাসটা যুক্ত করে SO3H তৈরি করব। এটাই হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরির স্টেপ এবং হচ্ছে বেনজিনের সালফোনেশন। এই জন্য এটা পরীক্ষার মধ্যে দেয়ও বেশি, যে বাকিগুলা তো যেহেতু অ্যাজ ইউজুয়াল কমন, এটা একটু আনকমন, সো এটা পরীক্ষার মধ্যে কিন্তু দেয়, ঠিক আছে। সো হচ্ছে আমাদের হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কি বুঝতে পারছি, পরীক্ষার মধ্যে কিন্তু এটা আসবে, আমার মনে হয় যে আমাদের এটা হচ্ছে সহজভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা মোটামুটি বুঝে যাওয়ার কথা আমাদের। টুকু বুঝছো বাবুরা? দেখো আমরা এই ব্যাচে কিন্তু রেগুলার ক্লাস নিলাম, অনেকগুলা ক্লাস নিলাম, এই পর্যন্ত মনে হয় 24-25টা ক্লাস হয়ে গেছে এবং আমরা মোটামুটি ভালোই ক্লাস নিছি। তোমরা যারা লাইভ করছো তারা মনে হয় অর্গানিক কেমিস্ট্রি পড়ে যথেষ্ট স্যাটিসফাইড যে হচ্ছে যে তোমরা রেগুলার ক্লাস করলা, কিছু এক্সাম দিলা, তুমি হচ্ছে যে একটা ইউজ টু হইলা অনেকগুলা বিষয়ের সাথে। আমার মনে হয় রেগুলার যারা ক্লাস এক্সাম করছে তাদের হচ্ছে খুব বেশি অভিযোগ নাই, কিন্তু তারপরে দেখবা কিছু মানুষ বলবে কি পড়াইছে ভাইয়া, ঠিক মতো পড়ায় নাই। হ্যাঁ, আমাদের যত তারিখে শেষ করার কথা ছিল আমরা করতে পারিনি, ইটস ট্রু। আমরা ফেব্রুয়ারির মধ্যে করব বলছিলাম, একটা রুটিন দিয়েছিলাম, বাট রুটিনটা আমরা মেনটেন করতে পারিনি, রুটিনটা আমাদের কয়েকবার চেঞ্জ করতে হয়েছে।
রুটিনটা আমরা 100% মেনটেন করতে পারিনি কিছু কারণে, বাট আমি কিন্তু পড়ায় দিছি তোমাদের সব কিছু। যেমন আমি এই সপ্তাহের রুটিন তোমাদের দিয়েছি যেটা, তার মধ্যে আমার 2 দিন চেঞ্জ করেছি আমি, এটার বদলে আমি লাস্ট দিন হচ্ছে যে 2 দিনের পর একসাথে পড়িয়ে দিয়েছি। তা আমরা কিন্তু মোটামুটি অর্গানিকটা ভালোই গুছায় পড়াইছি এবং প্রতিটা ক্লাসই আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি ক্লাস নিয়েছি, 3-4টা ক্লাস হয়তো 1 ঘন্টা বা 50 মিনিট নিয়েছি। তো আমাদের অর্গানিক কিন্তু আমরা মোটামুটি সুন্দর মতোই গুছাইছি তোমাদেরকে। একটু বেশি ক্লাস লাগছে, আমরা মানে যখন প্রমিস করছিলাম যে যেই ডেটে আমাদের শেষ হবে সেই ডেটে আমরা শেষ করতে পারিনি। এছাড়া কিন্তু ওভারঅল ইটস এ গুড কোর্স। কিন্তু হচ্ছে তারপরে দেখবা কিছু মানুষের অভিযোগের শেষ নাই, ভাইয়া এরকম করছে, ভাইয়া ওইরকম করছে, ভাইয়া এটা করে ফেলছে, এই জন্য আমার এই সমস্যা হয়েছে। তারা কিন্তু থাকে না, ক্লাস করে না, কিন্তু তারা অভিযোগ করতে সুন্দর মতো চলে আসে, মানে তাদের অভিযোগ করতে হবে। আমরা কিন্তু সুন্দর মতোই পড়ছি না, অনেক কিছুই আমরা পড়ছি। অর্গানিকটা আসলে বড়, আমি ভাবছিলাম 20 ক্লাসে শেষ করা যাবে, আমি সেভাবে প্ল্যান করছিলাম, বাট ওই যে তোমাদের নামকরণ, সমানুতা, এগুলো পড়াইতে বেশি সময় লাগছে, কারণ 24 ব্যাচের অনেক স্টুডেন্ট আছে। তো আমাদের হচ্ছে যে একটু চিন্তা ভাবনা করে আগাইতে হয়েছে যে আমরা যদি একদম লাভ দিয়ে যাই তাহলে ওরা না একদম কিচ্ছু বুঝবে না এবং ওদের হচ্ছে যে একটা বার্ডেন মনে হবে অর্গানিক কেমিস্ট্রিকে। তো এই জন্য আমরা হচ্ছে ধীরে সুস্থেই পড়ছি, বাট আমরা কিন্তু ভালো পড়ছি, খারাপ পড়ি নেই কিন্তু আমরা, তাই না? আমরা খারাপ পড়ছি বলো? ওকে, তাহলে আমরা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আমরা বুঝতে পারছি। সেকেন্ড ইজ আচ্ছা, এখন আসো যে আমরা হচ্ছে আর এটা আমরা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়লাম, এগুলো পরীক্ষার মধ্যে খুব আসে। এরপরে আমরা যে জিনিসটা পড়বো এটা বেনজিনের জন্য বা জৈব যৌগের জন্য আরো গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমাদের কি? সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো হচ্ছে আমাদের বেনজিন বলয়, এই হচ্ছে আমাদের একটা 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 বেনজিন বলয়, ঠিক আছে? এই হচ্ছে একটা বেনজিন বলয়। এই বেনজিন বলয়ের এখানে একটা হচ্ছে আমাদের যে কোনো একটা মূলক আছে, যে কোনো একটা মূলক আছে, এই জায়গায় যে কোনো একটা মূলক আছে, ঠিক আছে? এখানে যে কোনো একটা মূলক আছে, এখানে যে কোনো একটা মূলক আছে, ঠিক আছে? এখানে যে কোনো একটা মূলক আছে, 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 ঠিক আছে? যে কোনো একটা মূলক আছে। এই মূলকের সাপেক্ষে এই অবস্থানটাকে আমরা বলি 2 নম্বর কার্বন, মানে এটা 1 নম্বর কার্বন হইলে এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন। বিজ্ঞানীরা এই মূলকের সাপেক্ষে এই 2 এবং মানে যেখানেই মূলক থাকবে সেটাকে 1 নম্বর কার্বন হিসেবে ইন্ডিকেট করবে। ধরো এখানে যদি মূলক থাকতো এটা 1 নম্বর কার্বন, তারপর থেকে 2, 3, 4, 5, 6 কাউন্ট হতো। তো হচ্ছে বিজ্ঞানীরা এই জিনিসটাকে আমাদের একটা জিনিসের নামকরণ করছে, যে কার্বনের বেনজিন চক্রে কার্বনের অবস্থানের উপর ভিত্তি করে একটা নামকরণ হয়েছে। যেমন এই অবস্থানটাকে বলা হয়েছে আমাদের, এই 2 এবং 6 নম্বর অবস্থানটাকে বলা হয়েছে অর্থ অবস্থান। 2 এবং 6 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? অর্থ অবস্থান। অর্থ অবস্থান বলা হয়েছে। 2 এবং 6 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? অর্থ অবস্থান বলা হয়েছে। তারপর আমাদের হচ্ছে 3 এবং 5 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? 3 এবং 5 নম্বর অবস্থানটাকে বলা হয়েছে হচ্ছে আমাদের ম্যাটা। 3 এবং 5 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? ম্যাটা। 3 এবং 5 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? 3 এবং 5 নম্বর অবস্থানটাকে বলা হয়েছে ম্যাটা। তাহলে হচ্ছে 2 এবং 6 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? অর্থ। 3 এবং 5 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? ম্যাটা। এবং 4 নম্বর অবস্থানটাকে বলা হয়েছে প্যারা। 4 নম্বর অবস্থানটাকে কি বলা হয়েছে? প্যারা অবস্থান বলা হয়েছে। প্যারা অবস্থান বলা হয়েছে। তাহলে 1 নম্বর জিনিস খেয়াল করো যে আমাদের 2 এবং 6 নম্বর অবস্থানটাকে বলা হয়েছে অর্থ, 3 এবং 5 নম্বর অবস্থানটাকে বলা হয়েছে ম্যাটা, 4 নম্বর অবস্থানকে বলা হয়েছে প্যারা। তাহলে খেয়াল করে দেখো আমাদের যে অবস্থানগুলো আছে, অবস্থানগুলো কিন্তু খুবই ভালনারেবল এবং ইম্পর্টেন্ট। তাহলে জৈব যৌগের মধ্যে আমাদের যে অবস্থান রয়েছে, এখানে আমরা কি কি অবস্থান দেখতে পাচ্ছি? 1 নম্বর হচ্ছে অর্থ, 2 নম্বর হচ্ছে ম্যাটা, 3 নম্বরে প্যারা। আমাদের মূলকের দুই পাশে 2 এবং 6 নম্বর অবস্থান হচ্ছে অর্থ অবস্থান, 3 এবং 5 নম্বর অবস্থান হচ্ছে মেটা অবস্থান এবং 4 নম্বর অবস্থানটা হচ্ছে প্যারা অবস্থান। এখন হচ্ছে যে আমাদের এইখানে অবস্থিত যে মূলকটা, এখানে যে মূলকটা থাকে সে হচ্ছে আমাদের বস,
সে হচ্ছে নতুন আগত মূলকগুলোকে নির্দেশ করে, এই তোরা অর্থপ্যারা অবস্থানে যা, এই তোরা মেটা অবস্থানে যা। তো আমাদের হচ্ছে দুইটা বিষয় রয়েছে, একটা অর্থপ্যারা নির্দেশক আর একটা হচ্ছে মেটা নির্দেশক। দুইটা কথা আছে। অর্থপ্যারা নির্দেশক কারা? যে সকল মূলক জৈব যৌগে অবস্থান করে নতুন আগত মূলককে অর্থপ্যারা অবস্থানে যেতে নির্দেশ করে তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলি। তাহলে জৈব যৌগে আমরা দুই ধরনের নির্দেশক পাই। নির্দেশক আমাদের হচ্ছে এইখানে দুইটা আমাদের অ্যারোমেটিক যৌগের মধ্যে নির্দেশক আছে। একটা হচ্ছে আমরা বলি অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে, অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক হচ্ছে যে সকল নির্দেশক, যে সকল নির্দেশক, যে সকল নির্দেশক জৈব যৌগে উপস্থিত থেকে, যে সকল নির্দেশক জৈব যৌগে উপস্থিত থেকে, যে সকল নির্দেশক জৈব যৌগে উপস্থিত থেকে, যে সকল নির্দেশক জৈব যৌগে উপস্থিত থেকে আমাদের নতুন আগত মূলককে, নতুন আগত মূলককে অর্থপ্যারা অবস্থানে যেতে নির্দেশ করে। এই অর্থপ্যারা অবস্থানে যেতে নির্দেশ করে, অর্থপ্যারা অবস্থানে যেতে নির্দেশ করে, অর্থপ্যারা অবস্থানে যেতে নির্দেশ করে তাকে অর্থপ্যারা নির্দেশক বলে। যেতে নির্দেশ করে তাকে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক বলে। তাকে কি বলে? তাকে অর্থপ্যারা নির্দেশক বলে। তাকে অর্থ আর প্যারা নির্দেশক বলে, অর্থপ্যারা নির্দেশক বলে, অর্থপ্যারা নির্দেশক বলে, অর্থপ্যারা নির্দেশক বলে। ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের যে সকল নির্দেশক জৈব যৌগে থেকে নতুন আগত মূলককে অর্থপ্যারা অবস্থায় যেতে নির্দেশ করে তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলে। আর আরেকটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক, মেটা নির্দেশক, মেটা নির্দেশক, মেটা নির্দেশক। মেটা নির্দেশক হচ্ছে আমাদের যে সকল নির্দেশক, যে সকল নির্দেশক, যে সকল নির্দেশক, যে সকল নির্দেশক জৈব যৌগে, যে সকল নির্দেশক জৈব যৌগে উপস্থিত, যে সকল নির্দেশক জৈব যৌগে উপস্থিত থেকে, যে সকল নির্দেশক জৈব যৌগে উপস্থিত থেকে নতুন আগত মূলককে, নতুন আগত মূলককে, নতুন আগত মূলককে প্যারা অবস্থানে যেতে, মেটা অবস্থানে যেতে নির্দেশ করে, মেটা অবস্থানে যেতে নির্দেশ করে, মেটা অবস্থানে যেতে নির্দেশ করে, মেটা অবস্থানে যেতে নির্দেশ করে তাকে মেটা নির্দেশক বলে। তাকে কি বলে? মেটা নির্দেশক বলে, তাকে মেটা নির্দেশক বলে। আচ্ছা, তো এই দুইটা সংজ্ঞা জানো। আমরা হচ্ছে দেখবা অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক থেকে আসা, ধরো তোমার 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্নই হচ্ছে অর্থপ্যারা নির্দেশক ও মেটা নির্দেশক নিয়ে। মানে অর্গানিক কেমিস্ট্রিতে আসা 10টা প্রশ্নের 8টা প্রশ্নই থাকে হচ্ছে যে এই অর্থপ্যারা মেটা নির্দেশক নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি, ক্লিয়ার আমাদের? এখন আসো যে আমরা হচ্ছে যে দুইটা ঘটনা বুঝবো, তারপর আমরা অর্থপ্যারা নির্দেশকের দিকে লাভ দিব। দুইটা ঘটনা আমাদের বুঝতে হবে, দুইটা ঘটনা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, দুইটা ঘটনা আমরা বুঝবো, তারপর অর্থপ্যারা নির্দেশকে আমরা যাব। দুইটা ঘটনা আমরা বুঝি। কি কি ঘটনা আমরা বুঝতে যাব? নাম্বার 1 যে ঘটনাটা আমরা বুঝবো সেটা হচ্ছে আবেশীয় ফলাফল। আবেশীয় ফলাফল, আবেশীয় ফলাফল, আবেশীয় ফলাফল, আবেশীয় ফলাফল, আবেশীয় ফলাফল, আবেশীয় ফলাফল বা ইন্ডাকশন ইফেক্ট। ইন্ডাকশন ইফেক্ট জিনিসটা কি? আবেশীয় ফলাফল বা ইন্ডাকশন ইফেক্ট, আবেশীয় ফলাফল বা ইন্ডাকশন ইফেক্ট, আবেশীয় ফলাফল বা ইন্ডাকশন ইফেক্ট। এই তো 8 তারিখ হচ্ছে যে বন্ধ না? 8 তারিখ ছুটি না কলেজ?
সবে বরাতে ছুটি হওয়ার কথা। তাই দেখো ইন্ডাকশন ফলাফল বা আবেশীয় ফলাফল, কার্বন পরমাণুর সাথে যুক্ত আমাদের হচ্ছে কার্বন পরমাণুর সাথে যুক্ত পরমাণুর দ্বারা সিগমা বন্ধনের, কার্বন পরমাণুর সাথে যুক্ত যে কোনো একটা স্পেসিফিক পরমাণুর সিগমা বন্ধনের পোলারিকরণকে এর আবেশীয় ফলাফল বলা হয়। আচ্ছা, আবেশীয় ফলাফল মানে হচ্ছে বেসিক ভাষায় হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে কেউ, টেনে নেওয়ার ফলে যে কার্বনটা কি ধনাত্মক হচ্ছে না ঋণাত্মক হচ্ছে, মানে কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিলে সেটা ধনাত্মক আবেশীয় ফল, আর কার্বন থেকে ইলেকট্রন টেনে নিলে সেটা ঋণাত্মক আবেশীয় ফল। মানে বিষয়টা হচ্ছে যে কার্বনের সাথে সিগমা বন্ধন দ্বারা যুক্ত পরমাণু বা মূলক কার্বনের সাথে সিগমা বন্ধন দিয়ে কার্বনের সাথে সিগমা বন্ধন দিয়ে যুক্ত পরমাণু বা মূলক, কার্বনের সাথে সিগমা বন্ধন দিয়ে যুক্ত পরমাণু বা মূলক, কার্বনের সাথে সিগমা বন্ধন দিয়ে যুক্ত পরমাণু বা মূলক, কার্বনের সাথে সিগমা বন্ধন দিয়ে যুক্ত পরমাণু বা মূলক, কার্বন থেকে ইলেকট্রন টেনে নিলে বা কার্বনকে ইলেকট্রন ঠেলে দিলে তাকে আবেশীয় ফলাফল বলা হয়, তাকে আবেশীয় ফলাফল বলে। তাকে কি ফলাফল বলে? আবেশীয় ফলাফল বলে। ঠিক আছে, তাকে আবেশীয় ফলাফল বলে। এখন এই যে আবেশীয় ফলাফলটা আছে, এটা দুই টাইপের আবেশীয় ফলাফল আছে, এটা ধনাত্মক আবেশীয় ফলাফল আর একটা ঋণাত্মক আবেশীয় ফলাফল। একটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফলাফল, আর একটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফলাফল, ধনাত্মক আবেশীয় ফলাফল, আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক আবেশীয় ফলাফল, ঋণাত্মক আবেশীয় ফলাফল, ধনাত্মক আবেশীয় ফলাফল আর ঋণাত্মক আবেশীয় ফলাফল। ধনাত্মক আবেশীয় ফলাফল বলতে আসলে বেসিক ভাষায় আমরা কি বুঝি? বিষয়টা হচ্ছে যে আমাদের কার্বনটা হচ্ছে এখানে মেইন ইস্যু, কার্বনের দিকে যদি ইলেকট্রন ঠেলে দেয় তখন তাকে আমরা বলি ধনাত্মক আবেশীয় ফলাফল। কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিলে তখন তাকে ধনাত্মক আবেশীয় ফলাফল বলে। যেমন কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, কার্বনের সাথে যদি কি গ্রুপ থাকে? অ্যালকাইল গ্রুপ। আর দিয়ে সবসময় কোন গ্রুপ বোঝায়? অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের একটা হচ্ছে পরিচিতি তোমার কাছে আমি দিয়ে দিয়েছি, অ্যালকাইল গ্রুপ ইজ ইলেকট্রন ডোনার। এই আর দিয়ে কি বোঝায়? আর দিয়ে বুঝাই হচ্ছে আমরা অ্যালকাইল গ্রুপ। আর দিয়ে কি বুঝায়? অ্যালকাইল গ্রুপ। আর দিয়ে বুঝাই হচ্ছে আমরা অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপ হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনার। অ্যালকাইল গ্রুপ হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনার। এই আর হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপ হচ্ছে কি আমাদের ইলেকট্রন ডোনার। তাহলে ধনাত্মক আবেশীয় ফলাফল, এখানে কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিলে কার্বন Cr, এই আরটা হচ্ছে কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিলে এটাকে বলি আমরা ধনাত্মক আবেশীয় ফলাফল, ঠিক আছে। আর ঋণাত্মক আবেশীয় ফলাফল হচ্ছে কার্বন থেকে ইলেকট্রন টেনে নিলে এটাকে ঋণাত্মক আবেশীয় ফলাফল বলা হয়, ঋণাত্মক আবেশীয় ফলাফল বা নেগেটিভ ইন্ডাকশন ইফেক্ট বলা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে কার্বন তার সাথে যদি আমাদের কি থাকে? হ্যালোজেন থাকে। হ্যালোজেন কার্বনের সাথে থেকে ইলেকট্রন টেনে নিলে কারা নিতে পারে? হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে বেশি। যেমন হচ্ছে হ্যালোজেন বলতে বেসিক্যালি আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কার্বন থেকে বেশি। তার মানে হচ্ছে কার্বনের দিকে যারা ইলেকট্রন ঠেলে দেয় তাদের সেই জিনিসটাকে বলি আমরা ধনাত্মক আবেশীয় ফলাফল, আর কার্বন থেকে ইলেকট্রন টেনে নেওয়াকে আমরা বলি ঋণাত্মক আবেশীয় ফলাফল। কোন ফলাফলটা ভালো? দুইটাই হচ্ছে আমাদের ভালো, দুইটাই ঘটনা ঘটে। তাহলে আবেশীয় ফলাফল বিষয়টা আমরা বুঝছি।
धोती है रुलाती है बिस्तर। আচ্ছা, তাহলে আবেশীয় ফলাফল বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসো হচ্ছে আমাদের মেসোমারিক ফলাফল। মেসোমারিক ফলাফল, মেসোমারিক ফলাফল, মেসোমারিক ফলাফলটা হচ্ছে আমাদের মেসোমারিক ফলাফল, মেসোমারিক ফলাফল, মেসোমারিক ফলাফল, ফলাফল, মেসোমারিক ফলাফল। মেসোমারিক ফলাফল হচ্ছে যে আমাদের আরেকটা বিষয় যে হচ্ছে যে দুটি পরমাণু আছে, দুটি পরমাণু যুক্ত একটি মূলকে, দুটি পরমাণু যুক্ত একটি মূলকে। তাহলে এখানে হচ্ছে যে দুটি পরমাণু যুক্ত একটি মূলকে, দুটি পরমাণু যুক্ত মূলকে, দুটি পরমাণু যুক্ত মূলকে, দুটি পরমাণু যুক্ত মূলকে যদি একই সাথে পাই ও সিগমা বন্ধন থাকে তাহলে পাই ইলেকট্রনের ইলেকট্রন স্থানান্তর সহজ সিগমা বন্ধনের ইলেকট্রন স্থানান্তরের চেয়ে। ঠিক আছে, তাহলে যে বিষয়টা হচ্ছে আমাদের যে দুইটা পরমাণু যুক্ত একটা মূলক আছে, সেই দুইটা পরমাণু যুক্ত মূলকে পাই সিগমা দুইটা বন্ধনই আছে। এখন পাই এবং সিগমা বন্ধনের মধ্যে সিগমা তো শক্তিশালী বন্ধন, পাই দুর্বল বন্ধন। সেই পাই বন্ধনের ইলেকট্রন স্থানান্তরটা সিগমা বন্ধনের চেয়ে সহজ, পাই বন্ধনের ইলেকট্রন স্থানান্তরটা সিগমা বন্ধনের চেয়ে সহজ। তো এই যে পাই ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রনের দিকে, বা এই যে পাই ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রনের দিকে আমাদের হচ্ছে পাই ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রনের দিকে আমাদের হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থেকে ইলেকট্রন ঠেলে দিব বা টেনে নিব, এই জিনিসটাকে বলা হয় মেসোমারিক ফলাফল। তাই মেসোমারিক ফলাফল জিনিসটা আসলে কি আমাদের এই পাই ইলেকট্রন ও মুক্তজোড় ইলেকট্রন পাই ইলেকট্রন এবং আমাদের কি আছে মুক্তজোড় ইলেকট্রন, পাই ইলেকট্রন এবং আমাদের কি আছে মুক্তজোড় ইলেকট্রনের দিকে, পাই ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রনের দিকে আমাদের হচ্ছে ইলেকট্রন ঠেলে দেওয়া বা টেনে নেওয়াকে মেসোমারিক ফলাফল বলা হয়। নেওয়াকে মেসোমারিক ফলাফল বলে বা মেসোমারিক ইফেক্ট বলে, মেসোমারিক ইফেক্ট বলে, মেসোমারিক ইফেক্ট বলে। তাহলে খেয়াল করে দেখো মেসোমারিক ইফেক্ট জিনিসটা কি। দুইটা আমাদের পরমাণু যুক্ত মূলকে একই সাথে যদি পাই এবং সিগমা উভয় বন্ধন থাকে তাহলে হচ্ছে যে পাইয়ের ইলেকট্রন টানাটানি করাটা আমাদের সহজ রাদার দেন সিগমার ইলেকট্রন। এখন এই যে পাই ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন তাদের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছি বা তাদের থেকে ইলেকট্রন টেনে নিচ্ছি, এই জিনিসটাকে বলি হচ্ছে যে আমরা মেসোমারিক ফলাফল। অ্যাজ ইউজুয়াল এখানেও আমাদের দুই টাইপের মেসোমারিক ফলাফল থাকবে, একটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফলাফল আর একটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফলাফল। একটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফলাফল আর একটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফলাফল। একটা হচ্ছে কি আমাদের ধনাত্মক মেসোমারিক ফলাফল, 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 ধনাত্মক মেসোমারিক ফলাফল আর হচ্ছে আমাদের ঋণাত্মক মেসোমারিক ফলাফল, ধনাত্মক মেসোমারিক ফলাফল আর হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফলাফল, ঋণাত্মক মেসোমারিক ফলাফল, ঋণাত্মক মেসোমারিক ফলাফল, ঋণাত্মক মেসোমারিক ফলাফল, ধনাত্মক মেসোমারিক ফলাফল আর হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফলাফল। ঠিক আছে, ধনাত্মক মেসোমারিক ফলাফল আর একটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফলাফল। জিনিসটা আসলে কি, ধনাত্মক মেসোমারিক ফলাফল কখন বলবো আমরা? ধনাত্মক মেসোমারিক ফলাফল বলবো হচ্ছে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত আমাদের যৌগে নিঃসঙ্গ ইলেকট্রনের দিকে আমাদের হচ্ছে যখন আমরা ইলেকট্রন ঠেলে দিই তখন হচ্ছে আমরা সেই জিনিসটাকে ধনাত্মক মেসোমারিক ফলাফল বলি। ধনাত্মক মেসোমারিক ফলাফল মূলত নিঃসঙ্গ ইলেকট্রন যুগলযুক্ত পরমাণুতে দেখা যায়। এটা দেখা যায় হচ্ছে যে নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগে, মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগের দিকে
আমাদের হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগের দিকে, মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগের দিকে, মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ, মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ, এই মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগের দিকে ইলেকট্রন ঠেলে দেওয়া, দিকে ইলেকট্রন ঠেলে দেওয়া, এটাকে কি বলা হয়? ধনাত্মক মেসোমারিক ফলাফল। যেমন কার মধ্যে দেখা যায়? এই OH, OH এখানে কি হবে? আমাদের এই দিকে ইলেকট্রন আমাদের চলে যাবে, ঠিক আছে, OH এর ক্ষেত্রে। তারপর হচ্ছে NH2, ইলেকট্রনগুলো কে নিবে? নাইট্রোজেন নিজের দিকে টেনে নিবে এবং আলটিমেটলি এই ইলেকট্রনগুলো হচ্ছে তারা বেনজিন বলয়ের দিকে ঠেলে দিবে, ঠিক আছে, বেনজিন বলয়ের দিকে ঠেলে দিবে। তারপর হচ্ছে আমাদের NH, NH আর এখানে CO, CH3, এখানে হচ্ছে যে আমাদের এদিকে ইলেকট্রন চলে যায় এবং হচ্ছে বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। তাহলে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যে আমাদের যৌগ, ইলেকট্রনগুলা, মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগগুলা এই যে ইলেকট্রনগুলা হচ্ছে যে বেনজিন বলয়ের দিকে ঠেলে দিচ্ছে, বেসিক্যালি হচ্ছে যে এরা কার্বন শিকলের দিকে নিজেদের ইলেকট্রন ঠেলে দিবে, এটাকে বলা হয় ধনাত্মক মেসোমারিক ফলাফল। আর ঋণাত্মক মেসোমারিক ফলাফল কোথায় দেখতে পাবো? ঋণাত্মক মেসোমারিক ফলাফল দেখতে পাবো হচ্ছে যে আমাদের এই ঋণাত্মক মেসোমারিক ফলাফল দেখা যাবে পাই বন্ধনে, পাই বন্ধনযুক্ত যৌগে, পাই বন্ধনযুক্ত মূলকে, পাই বন্ধনযুক্ত মূলকে, পাই বন্ধনযুক্ত মূলকে আমরা এটা দেখতে পাবো যে অধিক তড়িৎ ঋণাত্মক অধিক তড়িৎ ঋণাত্মক দ্বিতীয় পরমাণুর দিকে, অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক দ্বিতীয় পরমাণুর দিকে, অধিক তড়িৎ ঋণাত্মক দ্বিতীয় পরমাণুর দিকে, অধিক তড়িৎ ঋণাত্মক দ্বিতীয় পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলে দেওয়াকে, ইলেকট্রন ঠেলে দেওয়াকে ঋণাত্মক মেসোমারিক ফলাফল বলে, ঋণাত্মক মেসোমারিক ফলাফল বলে। যেমন হচ্ছে যে আমি C ডাবল ও, C ডাবল বন্ড ও, C ডাবল বন্ড ও, এখানে হচ্ছে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে, অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পরমাণু, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো অক্সিজেনটা এই দিকে, ইলেকট্রনটা এই দিকে শিফট হবে। তারপর CHO, CHO এখানেও হচ্ছে সেম বিষয়, যেটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রনগুলো এদিকে শিফট হবে। C ডাবল বন্ড ও OH, এখানে হচ্ছে আমাদের এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রনটা আমাদের এই দিকে শিফট হবে, ইলেকট্রনটা কি হবে? আমাদের এই দিকে শিফট হবে। সো হচ্ছে এই যে ইলেকট্রনগুলো শিফটেশন আমাদের হচ্ছে, তারপর হচ্ছে যে ধরো আমাদের এই CN, C ট্রিপল বন্ড N, C ট্রিপল বন্ড N, এখানের পাই ইলেকট্রনে কি হচ্ছে? নাইট্রোজেনের দিকে শিফট হবে। তারপর হচ্ছে আরেকটা মনে আছে SO3H আছে মনে হয়, SO3H, NO2, 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 NO2 যে আছে, এখানে হচ্ছে যে আমাদের এই ইলেকট্রনটা যেদিকে শিফট হচ্ছে, এটা হচ্ছে যে আমাদেরকে একটা ঋণাত্মক মেসোমারিক ফলাফল। তারপর হচ্ছে SO3H, 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 এখানেও হচ্ছে যে ইলেকট্রনগুলো কি হচ্ছে? আমাদের শিফট হচ্ছে সেকেন্ড পরমাণুর দিকে, সেকেন্ড পরমাণুর দিকে, মানে মূল যে পরমাণু সেই পরমাণুতে ইলেকট্রন না থেকে পরের পরমাণুর দিকে ইলেকট্রন শিফট হচ্ছে। তার মানে একটা হচ্ছে এদিকে ঠেলে দিচ্ছে, এখন এটার সাথে তো বেনজিন বলয় যুক্ত হবে, সো বেনজিন বলয়ের দিকে বেসিক্যালি ইলেকট্রনটাকে ঠেলা হচ্ছে, এটাকে ধনাত্মক মেসোমারিক ফলাফল বলা হয়। আর যেখানে বেসিক্যালি সেকেন্ড পরমাণুটা ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে প্রথম পরমাণুটাকে কি করে দিচ্ছে? ধনাত্মক করে দিচ্ছে, প্রথম পরমাণুটা ধনাত্মক হয়ে যাচ্ছে, প্রথম পরমাণু ধনাত্মক হয়ে যাচ্ছে, এইটাকে বলি হচ্ছে আমরা ঋণাত্মক মেসোমারিক ফলাফল। এটাকে কি বলি? ঋণাত্মক মেসোমারিক ফলাফল। এটাকে কি বলি? ঋণাত্মক মেসোমারিক ফলাফল। এটাকে বলি ঋণাত্মক মেসোমারিক ফলাফল। একটা হচ্ছে যে তাহলে দেখো এই মেসোমারিক ফলাফল জিনিসটা একটু কেমন জানি, মানে হচ্ছে সংজ্ঞাটা তো আমাদের জন্য হচ্ছে হেল্পফুল না। এখানে মেসোমারিক ফলাফল জিনিসটা বুঝবা যে হচ্ছে এটা বেসিক্যালি পাই ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগের মধ্যে হবে। একক বন্ধনযুক্ত যে যৌগ সেখানে তো আমরা আবেশীয় ফলাফল দেখছি, এখানে বেসিক্যালি হচ্ছে পাই বন্ধনযুক্ত যে যৌগ অথবা মুক্তজোড় ইলেকট্রন আছে এরকম যৌগের মধ্যে দেখা যাবে। এখানে আরেকটা এরকম আছে Cl, Cl আছে এখানে, শুধু Cl যে আছে, Cl এর মধ্যে তিনটা মুক্তজোড় ইলেকট্রন আছে, Cl হচ্ছে ইলেকট্রনগুলো এদিকে ঠেলে দেয়। তাহলে হচ্ছে খেয়াল করে দেখো এই যে আমাদের যৌগগুলা মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগের দিকে ইলেকট্রন ঠেলে দেওয়া বা বেসিক্যালি বেনজিন বলয়ের দিকে যারা ইলেকট্রন ঠেলে দিবে সেই ফলাফলটাকে বলা হয় ধনাত্মক মেসোমারিক ফলাফল। এদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে এবং এরা মুক্তজোড় ইলেকট্রনগুলা ঠেলে দিবে বেসিক্যালি জৈব যৌগের দিকে, অর্গানিক কম্পাউন্ডের দিকে।
আর ঋণাত্মক মেসোমারিক ফলাফল যেটা, ঋণাত্মক মেসোমারিক ফলাফল হচ্ছে পাই বন্ধনযুক্ত যৌগের মধ্যে যেখানে অধিক তড়িৎ ঋণাত্মকতা থাকবে, বেসিক্যালি সেকেন্ড পরমাণুটার মধ্যে, সেখানে ইলেকট্রন ঠেলে দিবে, এটাকে ঋণাত্মক মেসোমারিক ফলাফল বলি। আমি জিনিসটাকে হচ্ছে আরেকটু ইন শর্টে বা আমার বোঝার সুবিধার্থে একটা কাজ করছি, যে ধরো যে আমাদের অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দুইটা জিনিস আছে, এই যে এরকম মূলক হচ্ছে এ বি, এই মূলকটা এ বি হচ্ছে একটা মূলক। এখন হচ্ছে আমাদের এর তড়িৎ ঋণাত্মকতা, এর তড়িৎ ঋণাত্মকতা যদি যদি হচ্ছে আমাদের বি থেকে বেশি, যদি বি থেকে বেশি, এর তড়িৎ ঋণাত্মকতা বি থেকে বেশি যদি হয়, এরকম একটা ঘটনা হইতে পারে এর তড়িৎ ঋণাত্মকতা বি থেকে বেশি, অথবা হইতে পারে এর তড়িৎ ঋণাত্মকতা বি থেকে কম, দুইটা সিচুয়েশন হতে পারে, বি থেকে কম হতে পারে। তাহলে হচ্ছে আমাদের এখানে এর তড়িৎ ঋণাত্মকতা যদি বি এর থেকে বেশি হয়, মানে এ বেশি বি কম, যেমন ও এইচ এর মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5 আর হচ্ছে হাইড্রোজেনের 2.1, NH এর মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, হাইড্রোজেনের 2.1, NHCOCH3 এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমাদের 3, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত 2.1। তাহলে হচ্ছে যে আমাদের এর তড়িৎ ঋণাত্মকতা বেশি বি এর থেকে, তখন সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে এই ধনাত্মক মেসোমারিক ফলাফল, তখন সেখানে দেখতে পাবো হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফলাফল। এবং যে সকল যৌগে এই ধনাত্মক মেসোমারিক ফলাফল দেখা যায় তারা আমাদের অর্থ প্যারা নির্দেশক হয়। তারা কোন ধরনের নির্দেশক হয়? অর্থ প্যারা নির্দেশক হয়। যারা ধনাত্মক মেসোমারিক ফলাফল দেখায় বেসিক্যালি তারা অর্থ প্যারা নির্দেশক হয়। এখানে যাদের দেখতে পাচ্ছ, যে চারটা দেখতে পাচ্ছ, এই চারটাই হচ্ছে আমাদের কোন ধরনের নির্দেশক? অর্থ প্যারা নির্দেশক হয়। অর্থ প্যারা নির্দেশক ধনাত্মক মেসোমারিক ফলাফল যারা দেখায় তারা সবাই অর্থ প্যারা নির্দেশক হচ্ছে আমাদের। আর এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বি এর থেকে কম হয়, যেমন এখানে কার্বন এবং অক্সিজেন আছে, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কত? এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাটা কিন্তু অনেকবার বলা হয়েছে। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? কারণ নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার যে প্রবণতা তাকে ইলেকট্রোনেগেটিভিটি বলে। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কত আমাদের? কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5, অক্সিজেনের 3.5, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। তাহলে হচ্ছে যে আমাদের এর তড়িৎ ঋণাত্মকতা যদি বি এর থেকে কম হয়, তখন সেটাকে আমাদের হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফলাফল দেখা যাবে। ঋণাত্মক মেসোমারিক ফলাফল। এবং যাদের মধ্যে এই ঋণাত্মক মেসোমারিক ফলাফল দেখা যায় তারা হয় হচ্ছে আমাদের সবাই মেটা নির্দেশক। তাহলে এখানে ঋণাত্মক মেসোমারিক ফলাফলের মধ্যে যা উদাহরণ দেখাইছি সব মেটা নির্দেশক। এখন পরীক্ষার হলে এই জিনিস মুখস্থ করতে, এই জিনিস থেকে বহু এমসিকিউ আসে, পরীক্ষার হলে এই জিনিস তোমরা মুখস্থ করতে যাও। ভাই এই জিনিস মুখস্থ করে তুমি কেমনে মনে রাখবা? কতক্ষণ মনে থাকবে এই জিনিস? পরীক্ষার হলে ঠিকই হচ্ছে তুমি ভুলে যাবা। সো দ্যাটস ওয়াই তুমি কি পড়বা? এই জিনিসটা, এই যে ছোট্ট একটা বুদ্ধি দিছি ভাইয়া, যে হচ্ছে দুইটা জিনিস যে আমাদের রয়েছে, আমাদের মূলক যেটা রয়েছে, মূলকের প্রথমটা হচ্ছে এ, পরেরটাকে বি ধরো, মানে একদম কার্বন মানে বেনজিন চক্রের সাথে যে যুক্ত আছে তাকে ধরো এ, আর এর পরে আশেপাশে যারা আছে তাদেরকে বি ধরো। এ আর বি এর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে একটা কম্পারিজন করো, কম্পারিজন করে দেখো যদি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি বি এর কম, তাহলে সেটা সব হবে আমাদের হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আর যদি দেখো এ থেকে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে সেটা হবে সবাই মেটা নির্দেশক। মেটা নির্দেশকগুলো বেসিক্যালি বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে যায়, বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে যায়। তো এখানে দেখো যেমন এটা ধনাত্মক পোল, এখানে সবগুলা বেনজিন বলয়ের সাথে যেই পরমাণুটা যুক্ত হবে সবগুলো নেগেটিভ তড়িৎ মানে ধনাত্মকতা মানে চার্জ স্বল্পতা, তখন তারা বেনজিন বলয় থেকে চার্জ নিবে, মানে বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে। আর এখানে দেখো চার্জের আধিক্য আমাদের ধনাত্মক মেসোমারিক ফলাফলে, তারা বেনজিন বলয়ের দিকে ইলেকট্রনটাকে ঠেলে দিবে, যা বেনজিনের দিকে যা, তাহলে হচ্ছে তখন সেটা কি হবে? অর্থপ্যারা নির্দেশক হবে। তখন তারা কি হবে? অর্থপ্যারা নির্দেশক হবে, অর্থপ্যারা নির্দেশক হবে, অর্থপ্যারা নির্দেশক হবে। তখন তারা কি হবে? অর্থপ্যারা নির্দেশক হবে। ঠিক আছে, দেখো তো বিষয়টা বুঝতে পারছো কিনা? এখানে তড়িৎ ঋণাত্মকতার খেলা কিন্তু প্রকট। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? কোনো পরমাণু নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আমরা তোমাদের লিখেও দিছিলাম, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5, হাইড্রোজেনের 2.1, ফ্লোরিনের 4, ক্লোরিনের 3, তার অক্সিজেনের কত আমাদের 3.5,
নাইট্রোজেনের হচ্ছে কত, নাইট্রোজেনের হচ্ছে আমাদের 3, ঠিক আছে, নাইট্রোজেনেরও 3। এগুলো আমি অলরেডি তোমাদের একবার, দুইবার, তিনবার, বহুবার এই জিনিসগুলো বলেছি অর্গানিক কেমিস্ট্রি পড়াইতে গিয়ে। দেখো তো হয়েছে কিনা, বিষয়টা বুঝছো কিনা। ইলেকট্রন নিয়ে নিলে ধনাত্মক আয়ন হয় না, ইলেকট্রন তো নিয়ে নেয় না এখানে কেউ, বুঝছো, এখানে কেউ নিয়ে নেয় না, বিষয়টা যে ঠেলাঠেলি করে, মানে এখানে এমন না যেটা ঋণাত্মক আয়ন হচ্ছে ধনাত্মক আয়ন হচ্ছে, বিষয়টা হচ্ছে তুমি ওর দিকে ইলেকট্রনটাকে ঠেলে দিচ্ছ, তোমার কাছেও আসছে, তুমি ওর দিকে ঠেলে দিচ্ছ। মানে ধরো তুমি খাইতে বসছো, খাইতে বসে একজনের দিকে তুমি মাংসের প্লেটটা ঠেলে দিলে, নেন ভাই নেন, এর মানে এই না যে তুমি আর মাংস নিতে পারবা না, এই জায়গা থেকে তুমি মাংস নিতে পারবা, সে যদি বাটি নিয়ে একদম উদা হয়ে যায় তখন সেটা আলাদা বিষয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলা খুব খুব আসে, খুবই আসে, আমাদের অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। তাহলে একটা দেখো অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশকগুলার আরেকটা নাম হচ্ছে বলয় সক্রিয়কারী মূলক। অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, বা এদের আরেকটার নাম হচ্ছে বলয় সক্রিয়কারী মূলক, বলয় সক্রিয়কারী মূলক, বলয় সক্রিয়কারী মূলক, বলয় সক্রিয়কারী মূলক, বলয় সক্রিয়কারী মূলক। তো কারা কারা আছে যারা বেসিক্যালি হচ্ছে আমাদের ধনাত্মক মেসোমারিক ফলাফল দেখায় এবং হচ্ছে ধনাত্মক আবেশীয় ফলাফল দেখায়, ধনাত্মক মেসোমারিক ফলাফল এবং ধনাত্মক আবেশীয় ফলাফল যারা দেখায়, ধনাত্মক মেসোমারিক ফলাফল, ধনাত্মক মেসোমারিক ফলাফল, ধনাত্মক মেসোমারিক ফলাফল, ধনাত্মক মেসোমারিক ফলাফল, ধনাত্মক মেসোমারিক ইফেক্ট, ধনাত্মক মেসোমারিক ইফেক্ট, এটাকে প্লাস এম দিয়েও প্রকাশ করি। ধনাত্মক মেসোমারিক ইফেক্ট কারা কারা দেখায়, যেমন হচ্ছে আমাদের এই অ্যালকোহল মূলক, কোন মূলক, এগুলো এমসিকিউতে কিন্তু বারবার আসবে। তারপর হচ্ছে আমাদের কে আছে, তারপর হচ্ছে আমাদের এই NH2 মূলক, NH2 মূলক। তারপর কে দেখায়, তারপর দেখায় হচ্ছে যে আমাদের এই OH মূলক, NH2 মূলক, তারপর Cl মূলক, Cl মূলক, Cl মূলক, Cl মূলক, Cl মূলক। তারপর হচ্ছে আমাদের এখানে একটা আছে হচ্ছে NHCOCH3, 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 ঠিক আছে। এরা আমাদের ধনাত্মক মেসোমারিক ইফেক্ট দেখায়, এরা অর্থপ্যারা নির্দেশক। তারপর হচ্ছে ধনাত্মক ইন্ডাকশন ইফেক্ট, ধনাত্মক ইন্ডাকশন ইফেক্ট কারা দেখাইছিল, আমাদের হচ্ছে অ্যালকাইল গ্রুপগুলা, অ্যালকাইল গ্রুপগুলা আমাদের ধনাত্মক ইন্ডাকশন ইফেক্ট দেখাইছিল, তারা বেনজিন বলয়ের দিকে নিজের ইলেকট্রনগুলো ঠেলে দিচ্ছিল, বা আমাদের অ্যালকাইল গ্রুপের দিকে আমাদের ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এরা সবসময় ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই গ্রুপগুলা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করতেছে, ধনাত্মক ইন্ডাকশন ইফেক্ট হিসেবে কাজ করে, অর্থপ্যারা নির্দেশক। তাহলে এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হবে। অর্থপ্যারা নির্দেশক সমূহ বেনজিন বলয়ের দিকে নিজের ইলেকট্রন ঠেলে দেয়, তাই বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বাড়ে এবং বলয়টি সক্রিয় হয়, এই জন্য অর্থপ্যারা নির্দেশকগুলোকে বলয় সক্রিয়কারী মূলকও বলা হয়। এই যে অর্থপ্যারা নির্দেশক আছে আমাদের, অর্থপ্যারা নির্দেশক সমূহ, অর্থপ্যারা নির্দেশক সমূহ, অর্থপ্যারা নির্দেশক সমূহ, অর্থপ্যারা নির্দেশক সমূহ, অর্থপ্যারা নির্দেশক সমূহ বেনজিন বলয়ের দিকে, অর্থপ্যারা নির্দেশক সমূহ বেনজিন বলয়ের দিকে, অর্থপ্যারা নির্দেশক সমূহ বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, ঠেলে দেয়, ফলে আমাদের হচ্ছে বলয়ের ইলেকট্রন ঘনত্ব, বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়ে, ইলেকট্রন ঘনত্ব বাড়ে, ইলেকট্রন ঘনত্ব বাড়ে এবং হচ্ছে সহজে বিক্রিয়ায় অংশ নেয়, এবং সহজে বিক্রিয়ায় অংশ নেয়, সহজে বিক্রিয়ায় অংশ নেয়, সহজে বিক্রিয়ায় অংশ নেয়, সহজে বিক্রিয়ায় অংশ নেয়, তাই একে তাই এদের বলয় সক্রিয়কারী মূলকও বলে, তাই এদেরকে বলয় সক্রিয়কারী মূলকও আমরা বলি, তাই এদেরকে বলয় সক্রিয়কারী মূলকও বলা হয়, বলয় সক্রিয়কারী মূলকও বলে, বলয় সক্রিয়কারী মূলক বলে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক এর আরেক নাম হচ্ছে বলয় সক্রিয়কারী মূলক, আমরা এদেরকে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মেটা নির্দেশক, মেটা নির্দেশক, এরপর হচ্ছে আমাদের মেটা নির্দেশক, মেটা নির্দেশক, মেটা নির্দেশক,
ম্যাটার নির্দেশক, ম্যাটার নির্দেশক, ম্যাটার নির্দেশক বা এটাকে বলা হয় হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারীমূলক, ম্যাটার নির্দেশক বা এটাকে বলা হয় হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারীমূলক, ম্যাটার নির্দেশক বা এটাকে বলি হচ্ছে আমরা বলয় নিষ্ক্রিয়কারী মূলক, মেটা নির্দেশক বা এটাকে বলা হয় বলয় নিষ্ক্রিয়কারী মূলক, মেটা নির্দেশক বা বলয় নিষ্ক্রিয়কারী মূলক। বেসিক্যালি যারা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট দেখায় তারা মেটা নির্দেশক। আমাদের ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট দেখাচ্ছে, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট দেখাচ্ছে, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট, ঠিক আছে। নেগেটিভ মেসোমারিক ইফেক্ট যারা দেখায়, বেসিক্যালি নেগেটিভ মেসোমারিক ইফেক্ট যারা দেখায়। এখন হচ্ছে আমাদের নেগেটিভ মেসোমারিক ইফেক্ট কারা দেখাচ্ছে, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট কারা দেখাচ্ছে। এখন নেগেটিভ মেসোমারিক ইফেক্ট হচ্ছে যে আমাদের দেখাবে হচ্ছে যে এই সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, তারপর হচ্ছে সিএইচও, সিএইচও, তারপর হচ্ছে সি ডাবল ও এইচ, তারপর হচ্ছে তোমার NO2, NO2, SO3H, এরা সবাই হচ্ছে আমাদের কি যে আমাদের ঋণাত্মক মেসোমারিক ফলাফল দেখায়। তারপর হচ্ছে সিএন, সিএন আছে একটা, সিএন আছে, সিএন, 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 এরা হচ্ছে আমাদের ঋণাত্মক মেসোমারিক ইফেক্ট দেখায়। এবং এই আমাদের হচ্ছে এরা এই ম্যাটার নির্দেশক সমূহ, ম্যাটার নির্দেশক সমূহ, ম্যাটার নির্দেশক সমূহ আমাদের কি করতেছে বেনজিন বলয় থেকে, ম্যাটার নির্দেশক সমূহ বেনজিন বলয় থেকে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন অপসারণ, বেনজিন বলয় থেকে ইলেকট্রন অপসারণ, বেনজিন বলয় থেকে ইলেকট্রন অপসারণ, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, নিজের দিকে টেনে নেয়, টেনে নেয়। তাই একে, তাই একে, তাই একে ম্যাটার নির্দেশক, তাই একে হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী, ইলেকট্রন টেনে নেয়, ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, 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 বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, হ্রাস পায়, বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ঠিক আছে। তাই একে বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়, তাই একে বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়, বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়, তাই একে বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে, তাই একে বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে, তাই একে বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বলয় সক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী মূলকের মধ্যে মেইন কথাবার্তা, এবং এগুলো পরীক্ষার মধ্যে প্রচুর 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 আসে এবং হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের এগুলা, যে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, মানে কি পরিমাণ যে পরীক্ষা আসে ইউ কান্ট ইমাজিন যে কি পরিমাণ পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো আসবে। মানে তোমার পরীক্ষার মধ্যে অ্যারোমেটিক প্রশ্ন আসছে মানে অর্থপ্যারা নির্দেশক বা বলয় সক্রিয়কারীমূলক, বলয় নিষ্ক্রিয়কারীমূলক পাবা। এখন এটার একটা হচ্ছে রেজোনেন্স বা অনুরণন আছে যেটা পরীক্ষার মধ্যে আসবে এবং দেখাইতে হবে। বিশেষ আয়োজন মার্কস মেডিকেল কলেজ হসপিটাল। এতটুকু ক্লিয়ার আমাদের? আচ্ছা, এরপর আসো যে আমরা দেখব যে এদের রেজোনেন্স, অর্থপ্যারা নির্দেশকের রেজোনেন্স, ঠিক আছে। এইটা রেজোনেন্সটা মূলত পরীক্ষার মধ্যে আসবে। এতটুকু যা পড়লাম এগুলো এমসিকিউ, রেজোনেন্সটা পরীক্ষার হলে দেখাইতে হবে, রেজোনেন্সটা পরীক্ষার হলে দেখাইতে হবে। যে জিনিসটা হচ্ছে যে ধরো
এই OH মূলকের রেজোনেন্স বা অনুরণন, OH মূলকের রেজোনেন্স বা অনুরণন একটা একটা করে আমরা দেখি যে OH মূলকের রেজোনেন্স বা অনুরণন, OH মূলকের রেজোনেন্স বা অনুরণন। এই রেজোনেন্সটা 10 বার করে সবাই খাতায় আঁকবা। রেজোনেন্স বা অনুরণন, OH মূলকের রেজোনেন্স বা অনুরণন এটা মিনিমাম কয়বার আঁকবা খাতায়? মিনিমাম 10 বার তোমরা খাতায় আঁকবা। কয়বার? 10 বার খাতায় আঁকবা প্রত্যেকটা রেজোনেন্স বা অনুরণন। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে, আগে আমরা বোঝার চেষ্টা করি, তারপর হচ্ছে যে আমরা বাকি জায়গায় যাব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের কি আছে, একটা বেনজিন বলয় আছে, একটা বেনজিন বলয়, যে কোনো একটা বেনজিন বলয় হচ্ছে আমরা আঁকবো, যে কোনো একটা বেনজিন বলয় হচ্ছে আমরা আঁকলাম। এটার মধ্যে হচ্ছে আমরা পাই ইলেকট্রন দেখাইলাম, সাথে আমাদের কি আছে, OH আছে। OH এর মধ্যে কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে? OH এর মধ্যে 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে। OH এর মধ্যে কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে? OH এর মধ্যে 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন আমাদের এই মুক্তজোড় ইলেকট্রনগুলা ভালো করে খেয়াল করো, কথাটা ভালো করে আঁকবা, পরে আগে বোঝার চেষ্টা করো। এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনগুলা বেনজিন বলয় দিকে ওরা কি করতেছে, এই মুক্তজোড় ইলেকট্রনগুলা ওরা বেনজিন বলয়ের দিকে ঠেলে দিবে, বেনজিন বলয়ের দিকে এই মুক্তজোড় ইলেকট্রনগুলোকে ঠেলে দেয়। তো এই মুক্তজোড় ইলেকট্রনটাকে বেনজিন বলয়ের দিকে ঠেলে দিল, ঠেলে দিলে এই জায়গায় একটা দ্বিবন্ধন তৈরি হবে, মানে 2টা ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা বন্ধন। মনে রাখবা, 2টা ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা বন্ধন, 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 2টা ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা বন্ধন। তাহলে এই 2 ইলেকট্রনের প্রভাবে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে, এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে, এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে। 2টা ইলেকট্রনের প্রভাবে এখানে কি হবে, একটা দ্বিবন্ধনের তৈরি হবে, ঠিক আছে? দ্বিবন্ধনের তৈরি হবে। আর এখানে এই 2টা ইলেকট্রন সে যেহেতু এখানে দিয়ে দিছে, তো এখানে একটা পজিটিভ চার্জের সৃষ্টি হবে। তাহলে কি ঘটনা ঘটছে খেয়াল করে দেখো ভালো করে, যে আমাদের বেনজিন বলয়ের দিকে হচ্ছে যে আমাদের এই অক্সিজেন তার 2টা মুক্তজোড় ইলেকট্রন ঠেলে দিল, 2টা ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা বন্ধন, পরে একটা পাই বন্ধন তৈরি হলো, পাই বন্ধন তৈরি হলো। এবং হচ্ছে যে এখানে আমাদের অক্সিজেন 2টা ইলেকট্রনের দিকে ঠেলে দেওয়ার কারণে এই জায়গায় হচ্ছে যে আমাদের কি তৈরি হয়েছে, একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে এই জায়গায়। এতটুকু বিষয় আমরা বুঝলাম। এখন এখানে যদি আমরা আগের মতো থাকে এরকম এরকম এরকম, তাহলে এখানে কয়টা বন্ধন হয়ে যাবে? এই কার্বনের 5টা হাত হয়ে যাবে। তো কার্বনের 5টা হাত যেহেতু সম্ভব না, তাই এখানে দেখো এই মুক্তজোড় ইলেকট্রনটা এদিকে দেওয়ার ফলে এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে, তখন এখানে 5টা বন্ধন তৈরি হয়ে যাবে, তখন এই পাই বন্ধনটা এই জন্য এখানে না থেকে এইখানে চলে আসে, পাই বন্ধনটা আমাদের হচ্ছে ইলেকট্রন আকারে শিফট হয়ে যায়, পাই বন্ধনটা এখানে চলে আসে, পাই বন্ধনটা এখানে চলে আসলে এই জায়গায় আমাদের হচ্ছে যে 2টা পাই ইলেকট্রন চলে আসলো, 2টা পাই ইলেকট্রন এই জায়গায় চলে আসলো, 2টা পাই ইলেকট্রন এখানে চলে আসলো। কি হলো? 2টা পাই ইলেকট্রন এখানে চলে আসলো। তাহলে ঘটনা বা ইনসিডেন্টটা বোঝার চেষ্টা করো। ঘটনা বা ইনসিডেন্টটা হচ্ছে এই বেনজিন বলয়ে আমাদের OH তার মুক্তজোড় ইলেকট্রন 2টা ঠেলে দিল, ঠেলে দেওয়ার ফলে এখানে আমাদের দ্বিবন্ধন তৈরি হলো, এবং একই সাথে এখানে পাই বন্ধনটা এখানে 5টা বন্ধন হয়ে যাবে বলে এই পাই বন্ধনটা তার ইলেকট্রনটাকে এই জায়গায় ঠেলে দিল, পাই বন্ধনটা তার ইলেকট্রনটাকে এই জায়গায় ঠেলে দিল, ঠেলে দিলে এখানে পাই ইলেকট্রন 2টা চলে আসলো। এখন বাকি যে বন্ধনগুলো আছে, বাকি বন্ধনগুলা আমাদের হচ্ছে যে এরকম, এইখানে একটা পাই বন্ধন ছিল, এখানে একটা পাই বন্ধন ছিল, এতটুকু ঘটনা আমাদের ঘটলো। কি ঘটনা ঘটছে আবারও বলছি, খেয়াল করে দেখো। এই যে আমাদের OH মূলক আছে, OH মূলক আছে বেনজিন বলয়ে, এই OH মূলকটার মধ্যে অক্সিজেনের 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, অক্সিজেন তার একটা মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে ঠেলে দেয়, মানে একবারে অনেক বড় বড় ল্যাব দিতে পারে না, একটা একটা বন্ধন করে আসলে ল্যাবটা বা দেওয়া দেই হয়। তো এই যে এখানে 2টা মুক্তজোড় ইলেকট্রন দিল, দেওয়ার ফলে এখানে হচ্ছে আমাদের একটা সিগমার সাথে আরেকটা পাই বন্ধন যুক্ত হলো, একটা সিগমার সাথে আরেকটা কি হলো, পাই বন্ধন এসে যুক্ত হলো, তখন কার্বনের 5টা হাত হয়ে যাবে বলে এই পাই বন্ধনটা এই ভেঙে এই জায়গায় চলে আসে, তো এখানে পাই ইলেকট্রন 2টা চলে আসে, তো এখানে পাই ইলেকট্রন 2টা চলে আসে, এখানে কি হয়, পাই ইলেকট্রন 2টা চলে আসে, এই 2টা পাই ইলেকট্রন এখানে চলে আসে, ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট স্টেপের ইফেক্ট। এখন এই পাই ইলেকট্রন 2টা কি এখানে বসে থাকার জন্য আসে নাই, এই পাই ইলেকট্রন 2টা হচ্ছে এখানে শিফট হবে, পাই ইলেকট্রন 2টা এখানে শিফট হবে, পাই ইলেকট্রন 2টা যদি এখানে শিফট হয় তাহলে ঘটনা কি ঘটবে খেয়াল করো, পাই ইলেকট্রন 2টা যদি এখানে শিফট হয়, পাই ইলেকট্রন 2টা যদি আমাদের এখানে শিফট হয়, পাই ইলেকট্রন 2টা যদি হচ্ছে আমাদের এখানে শিফট হয়, পাই ইলেকট্রন 2টা যদি হচ্ছে আমাদের এখানে শিফট হয়, পাই ইলেকট্রন 2টা যদি হচ্ছে আমাদের এখানে শিফট হয়, পাই ইলেকট্রন 2টা যদি এখানে শিফট হয়, তাহলে ঘটনা কি ঘটবে, উপরে আর কোনো নাড়াচাড়া নেই, উপরে যা আছে তার মতোই থাকবে। OH এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন এবং ইলেকট্রন দিয়ে দেওয়ার ফলে এখানে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে।
এখন এই পাই ইলেকট্রনটা যদি এখানে আসে তাহলে পাই ইলেকট্রন আসা মানে একটা বা দুইটা ইলেকট্রন আসা মানে একটা বন্ধন তৈরি হওয়া। তাহলে এখানে আমাদের পাই বন্ধনটা চলে আসলো, এখানে পাই বন্ধনটা চলে আসলো। কারণ এখানে পাই বন্ধন যখন আমাদের চলে আসবে তখন এখানে একটা পাই বন্ধন আবার এখানে একটা পাই বন্ধন হলে তো 5টা বন্ধন হয়ে যাবে। তখন যে ঘটনাটা ঘটবে এই পাই বন্ধনটা আবার এদিকে চলে আসবে, এই পাই বন্ধনটা এখানে চলে আসবে। এই পাই বন্ধনটা এখানে চলে আসলে আমাদের এখানে এই দুইটা আমাদের হচ্ছে ইলেকট্রন এই অবস্থানে চলে আসতেছে, এই অবস্থানে দুইটা ইলেকট্রন চলে আসতেছে। সো এই হচ্ছে আমাদের ঘটনা ঘটলো, এই অবস্থানে দুইটা ইলেকট্রন চলে আসলো। আর এটা এটার মতোই থাকবে, ও ওর মতোই আছে, ঠিক আছে। ওকে নিয়ে তার কেউ নাড়াচাড়া দেয়নি, টিল নাও কেউ দিছে দেয়নি। তাহলে খেয়াল করে দেখো, প্রথম থেকে আবারও বলতেছি সেটা। প্রথম ধাপে কি হইলো যে আমাদের এই OH এর যে মুক্তজোড় ইলেকট্রন দুইটা আছে, OH তার মুক্তজোড় ইলেকট্রনটা এখানে ঠেলে দিল। এখানে ঠেলে দেওয়ার কারণে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হলো, এখানে 5টা বন্ধন হয়ে যাবে বইলা এই পাই বন্ধনটা এই কোণায় চলে আসলো। এই কোণা থেকে এই পাই বন্ধনটা হচ্ছে এখানে চলে আসলো, পাই ইলেকট্রনটা এখানে চলে এসে একটা পাই বন্ধন তৈরি করলো। আর এখানে পাই বন্ধন তখন এই কার্বনের 5টা হাত হয়ে যাবে বলে এই পাই বন্ধনটা এই কোণায় চলে আসলো। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপের ইফেক্ট হইলো। এখন এই পাই বন্ধনটা কি কোণায় বসে থাকবে? এই কোণায় বসে থাকবে না। এই পাই ইলেকট্রনটা এখানে বসে থাকবে? থাকবে না। পাই ইলেকট্রনটা এখানে চলে যাবে, পাই ইলেকট্রনটা এখানে চলে যাবে। সো অ্যাজ হুই অল নো, এই পাই ইলেকট্রনটা এখানে চলে যাওয়ার কারণে এখানে একটা পাই বন্ধন তৈরি হবে। তো দুই পাশে দুইটা পাই বন্ধন মানে এই কার্বনের 5টা হাত হয়ে যাবে। সো ও কই চলে যাবে? ও এই কোণায় চলে যাবে, ও এই কোণায় চলে যাবে। তাহলে এটার ইফেক্ট কি হচ্ছে? এটার ইফেক্ট হচ্ছে যে আমাদের এই এতটুকু বিষয়ের হচ্ছে আমাদের ফার্স্টে আঁকবো, উপরে যেটা ফার্স্টে বানায় দিয়ে গেছি ফার্স্টে এটাই থাকবে, এটার আর চেঞ্জ হবে না, এটার আর চেঞ্জ হবে না, এটার আর চেঞ্জ হবে না, ঠিক আছে। এটার আর চেঞ্জ হবে না, এটার আর চেঞ্জ হবে না, ঠিক আছে। এটার আর চেঞ্জ হবে না। এই পাই বন্ধনটা আছে, এটা থাকুক, এটা নিয়ে নাড়াচাড়া তো আমরা করি নাই। এই দুইটা ইলেকট্রন এখানে চলে আসার ফলে এখানে একটা পাই বন্ধন তৈরি হয়ে যাবে। আর এই পাই বন্ধনটা এখানে চলে আসার ফলে এখানে হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন চলে আসবে, এখানে দুইটা ইলেকট্রন চলে আসবে, এখানে দুইটা ইলেকট্রন চলে আসবে, ঠিক আছে। এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন তার এখানে বসে থাকবে না, এই দুইটা ইলেকট্রন হচ্ছে আমাদের এখানে চলে যাবে, এই দুইটা ইলেকট্রন আমাদের হচ্ছে এখানে চলে যাবে, গিয়ে একটা পাই বন্ধন তৈরি করবে। তৈরি করলে এখানে আবার 5টা বন্ধন হয়ে যাবে না এই কার্বনে। তো এই জন্য এই পাই ইলেকট্রনটা এখানে বা এই পাই ইলেকট্রনটা তার আগের জায়গায় শিফট করবে। আগের জায়গায় শিফট করলে কি হবে খেয়াল করো, আগের জায়গায় শিফট করলে কি ঘটনা ঘটতেছে আমাদের? আগের জায়গায় শিফট করলে ঘটনা কি ঘটতেছে? তো এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন তৈরি হলো। দ্বিবন্ধনের দুইটা ইলেকট্রন যদি এখানে চলে যায় তাহলে একক বন্ধনযুক্ত OH, আর এই যে একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল, আর এই ইলেকট্রন দুইটা এখানে চলে যাওয়ার ফলে এখানে আরেকটা মুক্তজোড় ইলেকট্রন চলে আসছে। তাহলে এই হলো আমাদের হচ্ছে পুরা ঘটনা। সো আমরা জিনিসটাকে এভাবেও দেখাইতে পারি। সো আমাদের এই বেনজিন চক্রের ইলেকট্রনগুলো কিন্তু মুভ করতেছে, তার সাথে OH হচ্ছে আমাদের বেনজিন বলয়ের দিকে ইলেকট্রনটাকে ঠেলে দিচ্ছে ক্রমাগত। তাহলে এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনায় আমরা কি দেখতে পাইলাম বা ঘটনার শিক্ষণীয় বিষয় কি? ভাইয়া যা ছিল তাই তো তৈরি হইলো, এর ফলে আলটিমেটলি আমার হইলোটা কি? আমি এত কষ্ট করে একটা স্টেপ পড়লাম কেন? মানে আমার যে এত কষ্ট হয়ে গেল জীবন থেকে, এর কারণটা কি? কারণটা আবারও পুরো বিষয়টা বুঝায় বলে একদম সিম্পল, ইজি অ্যান্ড পানির মতো, কিন্তু এটা ভুল হওয়া যাবে না। পরীক্ষায় এটা আসবেই আসবে 100-তে 200%, এবং পরীক্ষায় আসলে এটা পারতেই হবে, এটা পারার কোনো বিকল্প নাই। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের OH এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট, এরা ধনাত্মক মেসোমারিক ইফেক্ট দেখায়, এরা তাদের ইলেকট্রনগুলো বেনজিন বলয়ের দিকে ঠেলে দেয়। তাই ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে ঠেলে দিলে বেনজিন বলয়ের দিকে এখানে ঠেলে দেওয়ার ফলে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে এবং এখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে ইলেকট্রন স্বল্পতায়। এখানে তখন দ্বিবন্ধন সৃষ্টি হলে 5 কার্বন বিশিষ্ট হয়ে যাবে, এই জন্য এই পাই বন্ধনটা এখানে চলে আসলো। পাই বন্ধন এখানে চলে আসলে দুইটা পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রন দুইটাকে আবার এখানে ঠেলে দিলে এখানে একটা পাই বন্ধন তৈরি হয়েছে। তখন এখানে 5টা, তখন এই কার্বনে আবার 5টা কার্বন হয়ে যাবে। সো এই পাই বন্ধনটা এখানে ঠেলে দিল, সো এখানে পাই ইলেকট্রন হইলো। এই পাই ইলেকট্রন দুইটা এই জায়গায় চলে যাবে, সো এখানে একটা পাই বন্ধন। তখন আবার এই কার্বনের 5টা হাত হয়ে যাওয়ার কারণে এই পাই বন্ধনটা এখানে চলে যায়, দুইটা পাই ইলেকট্রন চলে গেল। এই দুইটা পাই ইলেকট্রন এখানে অবস্থান না করে এই জায়গায় চলে আসবে, ইলেকট্রনগুলা আমাদের হচ্ছে দুইটা কার্বনের মাঝে চলে এসে একটা পাই বন্ধন তৈরি করবে। তখন এই কার্বনে আবার 5টা হাত হয়ে যাওয়ার কারণে এই পাই ইলেকট্রনটা উপরে চলে গিয়ে আগের যে মুক্তজোড় ইলেকট্রন দশার মতো সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনের মধ্যে ফিরে আসে। তাহলে এই হচ্ছে আমাদের এই OH মূলকের রেজোনেন্স বা অনুরণন। একদম সহজ, সিম্পল, ইজি পিজি একটা জিনিস। দেখো তো বুঝছো কিনা?
ক্লোরিন বলয় সক্রিয়কারী, এটা প্যাচ লাগতেছে, একটু ক্লিয়ার করে দাও। দেখো ক্লোরিন আমাদের দুই ধরনের ইফেক্টই দেখায়। ক্লোরিনের মধ্যে ধনাত্মক মেসোমারিক ফলাফলও আছে, আবার ঋণাত্মক আবেশীয় ফলাফলও আছে, ঠিক আছে। ক্লোরিন বেনজিন বলয়ের দিকে থেকে ইলেকট্রন টেনে নেওয়ার কথা, যেহেতু এরা অধিক তড়িৎ ঋণাত্মক, বাট এর তড়িৎ ঋণাত্মকতা থেকেও এর মুক্তজোড়ী ইলেকট্রনটা বেশি অ্যাক্টিভ থাকে, এবং এই মুক্তজোড়ী ইলেকট্রনগুলা বেনজিন বলয়ের দিকে ছটফট করে চলে যায়। মানে কোনো কিছুর মধ্যে যদি মেসোমারিক ইফেক্টও থাকে আবার আবেশীয় ইফেক্টও থাকে, সেখানে মেসোমারিক ইফেক্টটা বেশি কার্যকারী হবে। এই জন্য ক্লোরিনটা যেহেতু হচ্ছে আমাদের মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এই জন্য তার মুক্তজোড়ী ইলেকট্রনটা বেনজিন বলয়ের দিকে দিয়ে দেয়, সেজন্য সে বলয় সক্রিয়কারী, ঠিক আছে। তোফাজ্জল হোসেন বুঝতে পারছো? অক্সিজেনের 3টা হাত হয়ে যায়। আচ্ছা, এখানে একটা কথা যে ভাইয়া এখানে অক্সিজেনের তো 3টা হাত হয়ে গেল, এটা একটা অস্থায়ী দশা, মানে এটা কোনো স্থায়ী দশা না, এটা একটা অস্থায়ী দশা। স্থায়ী দশা হিসাবে তো অক্সিজেনের কয়টা হাত? অক্সিজেনের হচ্ছে যে আমাদের কয়টা হাত হচ্ছে? অক্সিজেনের হচ্ছে আমাদের 2টা হাত। বাট চাইলে অক্সিজেনের হাত কিন্তু এর বেশিও হইতে পারে, কারণ কার হাত কয়টা হবে সেটা মূলত ডিপেন্ড করে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু 6টা ইলেকট্রন আছে, সো অক্সিজেনের হাত কিন্তু সর্বোচ্চ 6টা পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। আমরা দেখে 2টা অক্সিজেনের হাত বিশিষ্ট জিনিস দেখি বেশি, বাট অক্সিজেনের হাত কিন্তু 6টাও যাইতে পারে। কেন? কারণ অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু 6টা পরমাণু আছে। তাই দেখো তো এটা তুমি বুঝছো কিনা, এটা তুমি নিজে আঁকতে শিখতে হবে, মানে এটা তুমি নিজে আঁকতে পারবা কিনা এটা প্র্যাকটিস করতে হবে। একদিন একবেলায় দেখা তুমি তো পারবা না, তোমার তো হচ্ছে কয়েকবার এই জিনিসটা দেখতে হবে। সেই জিনিসটা কয়েকবার আঁকবা, মিনিমাম 5বার আঁকবা। এই 5বারের হচ্ছে যে কম আঁকলে কিন্তু এটা পরীক্ষার হলে ভুল করবা, এটা আসবে, লিখিত দিচ্ছে, এটা পরীক্ষায় আসবে। সো এটা যদি না পারো পরীক্ষার হলে, তাহলে এটা একটা লজ্জার বিষয়। আচ্ছা, এখন আসো যে এই যে ঘটনা, মানে এখানে যা এখানেও তাই তো হইলো, জাস্ট মানে অবস্থান চেঞ্জ হইলো, পাই বন্ধনগুলোর রেজোনেন্স হইলো। তো এটার আসলে সুবিধাটা কি বা কি হইলো? এখানে খেয়াল করে দেখো তো, কিছু কিছু অবস্থানে ইলেকট্রন আছে, কিছু কিছু অবস্থানে ইলেকট্রন আছে, যেমন অর্থ অবস্থানে ইলেকট্রন অবস্থান করতেছে কিছু সময়ের জন্য, প্যারা অবস্থানে ইলেকট্রন অবস্থান করতেছে কিছু সময়ের জন্য, আবার দেখো অর্থ অবস্থানে ইলেকট্রন অবস্থান করতেছে কিছু সময়ের জন্য। তার মানে এই অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বেশি, প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বেশি, এই অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বেশি। তো এই যে আমাদের ইলেকট্রনটা সে ডোনেশন করলো বেনজিন চক্রের দিকে, ইলেকট্রনটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে এই অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা কিন্তু বেশি হচ্ছে। এবং আমাদের দেখো পুরো বেনজিন চক্রের মধ্যেই তো আমাদের ইলেকট্রন আছে, এখন কোন জায়গায় যাবে, অর্থতে যাবে না ম্যাটাতে যাবে না প্যারাতে যাবে, এটা মূলত ডিপেন্ড করবে কোন কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু কয়েক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে এই রেজোনেন্সটা চলতে থাকে। তো এই রেজোনেন্স চলমান অবস্থায় আমাদের এই OH এর ইলেকট্রন বেনজিন চক্রের দিকে ঠেলে দেওয়ার কারণে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বেশি, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বেশি। তাহলে OH ধনাত্মক মেসোমারিক ইফেক্ট দ্বারা OH আমাদের OH মূলক আমাদের ধনাত্মক মেসোমারিক ইফেক্ট দ্বারা, ধনাত্মক মেসোমারিক ফলাফল দ্বারা, মেসোমারিক ফলাফল দ্বারা ধনাত্মক মেসোমারিক ফলাফল দ্বারা বেনজিন চক্রের দিকে ধনাত্মক মেসোমারিক ফলাফল দ্বারা বেনজিন চক্রের দিকে নিজের ইলেকট্রন ঠেলে দেয়, বেনজিন চক্রের দিকে নিজের মুক্তজোড় ইলেকট্রন ঠেলে দেয়, ইলেকট্রন ঠেলে দিয়ে রেজোনেন্সের সৃষ্টি করে, রেজোনেন্স বা অনুরণনের সৃষ্টি করে, এবং এই রেজোনেন্স থেকে দেখা যায় যে বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে, বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে
প্যারা অবস্থানে, অর্থ ও প্যারা অবস্থানে, অর্থ ও প্যারা অবস্থানে, অর্থ ও প্যারা অবস্থানে আমাদের হচ্ছে কি বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি OH মূলক ধনাত্মক মেসোমারিক ইফেক্ট দেওয়ার ফলে বেনজিন চক্রের দিকে নিজের মুক্তজোড় ইলেকট্রন ঠেলে দেয়, দিয়ে রেজোনেন্স বা অনুরণনের সৃষ্টি করে এবং এই রেজোনেন্স থেকে দেখা যায় যে বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে, কোন কোন অবস্থান, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকে, ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকে, সর্বাধিক সর্বাধিক থাকে, সর্বাধিক সর্বাধিক থাকে, সর্বাধিক থাকে। তাই নতুন আগত, তাই নতুন আগত, তাই নতুন আগত, নতুন আগত মূলক, নতুন আগত মূলক এই অর্থ ও প্যারা অবস্থানের প্রতি, অর্থ ও প্যারা অবস্থানের প্রতি আকৃষ্ট হয়, অবস্থানের প্রতি, অবস্থানের প্রতি আকৃষ্ট হয়, অর্থ এবং প্যারা অবস্থানের প্রতি আকৃষ্ট হয়। তাই OH কে একটি অর্থ প্যারার নির্দেশক বলে, তাই OH কে অর্থ প্যারার নির্দেশক বলে, তাই OH কে অর্থ প্যারা নির্দেশক বলে, অর্থ প্যারা নির্দেশক বলে, অর্থ প্যারা নির্দেশক বলে, অর্থ প্যারা নির্দেশক বলে, অর্থ প্যারা নির্দেশক বলে। একই সাথে এই অর্থ প্যারা অবস্থানে, একই সাথে এই অর্থ প্যারা অবস্থানে, OP অবস্থানে, অর্থ প্যারাকে OP লিখলাম, OP অবস্থানে ইলেকট্রন ঘনত্ব আমাদের হচ্ছে বেশি থাকার ফলে, বেশি থাকার ফলে, বেশি থাকার ফলে আমাদের হচ্ছে মূলক সমূহ সহজে যুক্ত হতে পারে, মূলক সমূহ সহজে যুক্ত হতে পারে, মূলক সমূহ সহজে যুক্ত হতে পারে। তাই এদেরকে বলয়, তাই এই OH কে বলয় সক্রিয়কারী মূলকও বলা যায়, বলয় সক্রিয়কারী মূলকও বলে। কি হয়েছে? তা আমি তো দাঁড়াও, আমি না গেলে নাকি তোমার লগে কেমন করে তুমি কইলা তুমি যাইতে চাও না আমারে স্যার, এখন আমি হচ্ছে কেমন নিয়ে যাবো? আচ্ছা দেখি কথা বলি, পড়ায় নেই। অর্থ OH মূলককে বলয় সক্রিয়কারী মূলক বলা হয়, বলয় সক্রিয়কারী মূলক বলে, ঠিক আছে? তাহলে এই হইছে আমাদের হচ্ছে যে আপডেট। OH মূলককে রেজোনেন্স বা অনুরণন বলে, OH মূলককে কি বলা হয়? রেজোনেন্স বা অনুরণন বলে। OH মূলককে কি বলে আমাদের? রেজোনেন্স বা অনুরণন। OH মূলককে কি বলা হয়? রেজোনেন্স বা মানে OH মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয়। দেখো পুরো বিষয়টা তোমার বোধগম্য হয়েছে কিনা, তুমি বুঝতে পারছো কিনা, তোমার কোনো কনফিউশন আছে কিনা, সবগুলা প্রশ্নের উত্তর টানা দিয়ে দাও। ওপি মানে অর্থপ্যারা, অর্থপ্যারা, ওপি মানে অর্থপ্যারা, অর্থপ্যারা বুঝাইছি, ঠিক আছে? আমরা যদি আরো কিছু রেজোনেন্স দেখি, NH2 এর রেজোনেন্স, NH2 এর রেজোনেন্স, NH2 এর রেজোনেন্স, NH2 এর রেজোনেন্স যদি আমরা দেখি, ধরো NH2 এর রেজোনেন্স বা অনুরণন, এই যে বেনজিন চক্র, এখানে কি আছে? NH2 আছে, এখানে কি আছে? আমাদের ওদের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রনটা কি করবে? বেনজিন বলয়ের দিকে ঠেলে দিবে, ঠেলে দিলে এখানে দ্বিবন্ধন হবে, তাই এই পাই ইলেকট্রনটাও এখানে চলে আসবে, ঠিক আছে? এই পাই ইলেকট্রনটাও এখানে চলে আসবে, এই ঘটনা ঘটে। তারপর হচ্ছে আমাদের কি হচ্ছে এরপরে সিচুয়েশন কি? এরপরে সিচুয়েশন হচ্ছে আমাদের, এটা করো তো, দেখো তো, নিজে চেষ্টা করে আগে একবার করো, এটা নিজে চেষ্টা করে 3 মিনিটে একবার করো,
করার পর আমি হচ্ছে করে দিচ্ছি। এটা আগে একবার করার চেষ্টা করো, নিজেরা একবার এটা করার চেষ্টা করো, নিজে একবার এটা করার চেষ্টা করো। অনেকে করছো, অনেকে করো নাই। আচ্ছা দেখি এবার তোমাদের হয়েছে কিনা, আমার সাথে মিলাও। তাহলে হচ্ছে ইলেকট্রনটা ঠেলে দিল এইদিকে, দুইজন ঠেলাঠেলির ফলে আমাদের ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে আমাদের দুই বন্ধন তৈরি হয়ে যাবে, এন এইচ, এখানেও এইচ, আর এখানে আমাদের একটা প্লাস ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, ইলেকট্রন ঠেলে দিছে এদিকে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই পাই বন্ধনী ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই যে পাই বন্ধনী ইলেকট্রনটা এখানে চলে আসলো, এই দুইটা আমাদের এই জায়গায়, এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে, ঠেলে দিবে, এই ইলেকট্রনটা এখানে ঠেলে দিবে, এখানে পাই বন্ধন, সো এই পাই বন্ধনটা তার ইলেকট্রনটা এই কোণায় ঠেলে দিবে, ঠিক আছে, এই কোণায় ঠেলে দিবে, এই কোণায় ঠেলে দিবে, ঠিক আছে, এই কোণায় ঠেলে দিবে, এই কোণায় ঠেলে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে আছে এই NH প্লাস, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো যে আমাদের এই মুক্তজ ইলেকট্রনটা এখানে আসার ফলে এখানে আমাদের একটা পাই বন্ধন তৈরি হয়েছে, এখানে পাই বন্ধনটা এখানে আসার ফলে এখানে দুইটা মুক্তজোড় ইলেকট্রন তৈরি হয়েছে। এই মুক্তজোড় ইলেকট্রন দুইটা হচ্ছে
আমরা কি করতে, এই পাই বন্ধনটা এখানে থাকবে, এই মুক্ত জোড় ইলেকট্রন দুটো এখানে চলে আসবে আর এই পাই বন্ধনটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাইলে আমাদের এর ফলে নেক্সট কি হবে, এর ফলে হচ্ছে আমাদের নেক্সট যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের নেক্সট যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, সেটা এই আমাদের হচ্ছে এই উপরের অংশ তো ঠিক থাকবে, এন এইচ এইচ আর এখানে প্লাস, তারপর হচ্ছে আমাদের এই এই পাই বন্ধন, এই ইলেকট্রনটা এখানে যাওয়ার পর এই পাই বন্ধন, এখানে আবার আমাদের দুইটা মুক্তজোড় ইলেকট্রন তৈরি হলো, এই মুক্তজোড় ইলেকট্রনটা এখানে ঠেলে দিব আর এই পাই বন্ধনটা এখানে ঠেলে দিব। তাহলে কি হচ্ছে আমাদের এখানে NH হয়ে গেল, শেষ কাহিনী হইছে। দেখো এর চেয়ে সহজ কিছু আছে আর দুনিয়ায়, এর চেয়ে সহজ কিছু কি পরীক্ষায় আর আসতে পারে? তোমাদের জন্য দুইটা HW হচ্ছে এই Cl এর রেজোনেন্স আর হচ্ছে আমাদের এই CH3 এর রেজোনেন্স। এই রেজোনেন্সগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তোমাকে পরীক্ষায় উদ্দীপক দিবে যে হচ্ছে যে আমাদের উদ্দীপক দিবে এভাবে যে এই যৌগটা একটি হচ্ছে আমাদের, তোমার পরীক্ষায় উদ্দীপক আসবে যে এই যৌগটি একটি এরকম, তাহলে এর কারণ কি, ওই যৌগটা ওইরকম, এর কারণ কি, মানে বিষয়টা হচ্ছে যে এই যে Cl এর রেজোনেন্স, CH3 এর রেজোনেন্স, তোমাকে পরীক্ষায় বলবে যে টলুইন বেনজিন থেকে বেশি সক্রিয়, কারণ ব্যাখ্যা করো, তখন তোমার এই টলুইন মানে হচ্ছে বেনজিনের সাথে CH3 থাকলে টলুইন না, এটার এই রেজোনেন্সটা দেখায় বলতে হবে এই অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি তাই অধিক সক্রিয়। তোমাকে বলবে অ্যানিলিন আর বেনজিনের মধ্যে কে বেশি সক্রিয় প্রমাণ করো, তখন তোমাকে এই রেজোনেন্সগুলো দেখতে হবে। তো এটা কিন্তু হচ্ছে কাজ। আচ্ছা, তোমাদের অনেকেই প্রশ্ন করতেছিল ভাই আর কয়টা ক্লাস লাগবে আর কয়দিন কি হবে, তাদের জন্য একটু আপডেট দিই। আমি হচ্ছে 5-6 একটু ঢাকার বাইরে থাকবো, 5-6 আমি একটু ঢাকার বাইরে থাকবো, 5 এবং 6 আমি হচ্ছে ঢাকায় নাই, ঠিক আছে। তাহলে 5-6 তোমাদের ক্লাস নাই। 7 তারিখ বিকালের মধ্যে আমি ঢাকা চলে আসব, বাট 7 তারিখ তো হচ্ছে দিবাগত রাতে আমাদের শাবান মাসের মধ্য রজনী, নাইনাতুল নাফসিমিন শাবান বলে, যে শাবানের মধ্য রজনী, তোমরা যেটা সবে বরাত বলো, তো হচ্ছে শাবানের মধ্য রজনী একটা ধর্মীয় দিন, এই দিন অনেকেই ইবাদত করবে, যদিও এটা নিয়ে অনেকে বলে ইবাদত করা যাবে যাবে না এরকম ঝগড়াঝাটি আছে। তো এই দিনটা হচ্ছে সবাই মোটামুটি বাংলাদেশে একটা পবিত্র দিন হিসাবেই সবাই পালন করে। তো আমি ঢাকা থেকে মানে আমি একটু আমার সার্জারি ওয়ার্ড থেকে ট্যুরে যাচ্ছে, সেখান থেকে আমি একটু কক্সবাজার যাব, কক্সবাজার থেকে আস্তে আস্তে আমার বিকাল হবে, আমার হচ্ছে হয়তো 5টা-6টার মধ্যে আমি বাসায় থাকবো। তো কিন্তু তখন তো মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, আমি তোমাকে পড়াইতে পারবো না 7 তারিখে। 8 তারিখে আমি হচ্ছে সকালবেলা সারাত নামাজ পড়লো, 8 তারিখ সকালে আমি তোমাদের আরেকটা ম্যারাথন মানে আরেকটা লম্বা ক্লাস নিব, 2.5 ঘন্টার একটা ক্লাস নিয়ে 8 তারিখে হচ্ছে আমরা অ্যারোমেটিক শেষ করব। 8 তারিখ তাহলে 5-6-7 আমরা ক্লাস নিচ্ছি না, 8 তারিখ হচ্ছে আমাদের অ্যারোমেটিক শেষ, অ্যারোমেটিক শেষ করব আমরা 8 তারিখে। 9 তারিখে হচ্ছে আমরা এই অ্যালিফেটিকটা শেষ করব। 8 তারিখ অ্যারোমেটিক শেষ, 9 তারিখ হচ্ছে আমাদের অ্যালিফেটিক আমরা হচ্ছে শেষ করব, ঠিক আছে। তাহলে আমাদের আর 2 দিন ক্লাস হবে, একটা হচ্ছে 8 তারিখ আর একটা হচ্ছে 9 তারিখ। আর 10 তারিখটাও আমরা হচ্ছে শিডিউলে রাখতেছি, যদি বাই এনি চান্স 9 তারিখ আমরা কিছু শেষ করতে না পারি, কিছু জিনিস বাকি থাকে, তাহলে সেটা 10 তারিখ আমরা দেখবো। সো 10 তারিখে আমাদের প্যাক আপ, ঠিক আছে। বাকি থাকলে কিছু তাহলে আমরা আমরা হচ্ছে 8, 9, 10 এই 3 দিন। 8 তারিখ সকালে ক্লাস নিব আমি, হয়তো 10টা 10:30টার দিকে ক্লাস রাখবো। 9 তারিখ এই টাইমেই ক্লাস থাকবে, আমরা 9 তারিখের ক্লাসটা 7:30টার বদলে 7টায় শুরু করব, যে যেন হচ্ছে যে আমরা শেষ করতে পারি পড়া। তাহলে এই হয়েছে আমাদের হচ্ছে শিডিউল। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা অ্যারোমেটিকটা শেষ করবো, আমাদের অ্যারোমেটিকে খুব বেশি জিনিস বাকি নাই, নাইট্রো মানে মেটা নির্দেশকগুলো পড়বো, এরপর ছোটোখাটো কিছু মানে প্রস্তুতি আছে অ্যারোমেটিকের, ফেনল আর হচ্ছে টলউইন নিয়ে কিছু কথাবার্তা আছে, সেগুলা পড়লে আমাদের হচ্ছে অ্যারোমেটিক শেষ হয়ে যাবে। তো আর আমি আরেকটা সিকিউ ক্লাস তোমাদের কালকে আপলোড দিয়ে দিব, ঠিক আছে। কালকে গ্রুপে আরেকটা সিকিউ ক্লাস আপলোড হবে, আগের 2টা সিকিউ ক্লাস অ্যালিফেটিকের উপর ছিল, কালকের সিকিউ ক্লাসটা অ্যারোমেটিকের উপর হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ অল।
নেক্সট এক্সাম কবে এটার বিষয় হচ্ছে কালকে তোমাদের একটা এক্সাম হবে অ্যারোমেটিক 1-2 এর উপর, কালকে বা পরশুও চাইলে দিতে পারো, পরশু দাও যেহেতু এই 3 দিন ক্লাস বন্ধই আছে, পরশু তোমরা অ্যারোমেটিক 1-2 এর উপর একটা এক্সাম দাও, তারপরের এক্সামগুলোর কথা আমি বলে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ অল। আর কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? যাব, গেলাম আমি, ঠিক আছে? দোয়া করে যেন বাচ্চা ফিরতে পারি, বাইরে যাচ্ছি কোথাও, মরে টরে গেলে পরে ক্লাস নিতে না পারলে তো তোমরা আমাদের কবর থেকে তুলে আনবা।